হাইওয়ের পাশে কান ধরে দাঁড়িয়ে এক নাগাড়ে বলে যাচ্ছি, এই দূরপাল্লার বাসের মতো রাস্তার মাঝে কোথাও থামবো না, ছেলেদের সাথে কথাও বলবো না। এই নিয়ে 210 বারের মতো বলে ডান পাশে তাকালাম। বাইকে হেলান দিয়ে কালো শার্ট পরিহিত একটা লোকটা ভাবলেশহীনভাবে ফোন চেপে যাচ্ছেন। রোদের তাপে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। মায়া হলো না, মনে মনে হাজার খানেক গালি দিয়ে ফেললাম। সামনে দেওয়ার ইচ্ছে কিংবা সাহস কোনোটাই নেই। আমার ঘাড়ে বাবা একটাই মাথা। আমাকে চুপ থাকতে দেখে উনি ভ্রু কুঁচকে ফেললেন, চোখ তুলে আমার দিকে তাকালেন, দৃষ্টি বড্ড প্রগাঢ়। আমি ফুঁসতে আরম্ভ করলাম। সামনে দিয়ে যত গাড়ি যাচ্ছে সবাই জানালা দিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে তারা। রাগে আমার গা জ্বলে যাচ্ছে, কিছু বলতেও পারছি না, সইতেও পারছি না। কিরে, থেমে গেলি কেন? এই ভিডিও ফুপিকে দেব? পাশের এই লোকটার কথায় আমার রাগ নেমে গেল। ওর হাতের ফোনে রয়েছে আমার ভিডিও, কলেজের একটা ছেলে ফ্রেন্ড রাফির সাথে কথা বলার ভিডিও। ছেলেটা নিজে থেকেই কথা বলতে এসেছিল, আমি এড়িয়েও যেতে পারিনি। আর এটা কোনোভাবে ওর চোখেই পড়েছে, ওর জন্যই মূলত পানিশমেন্ট দিচ্ছে আমায়। আমি পানিশমেন্ট নিতে চাইনি বলে উনি এই ভিডিও দেখিয়ে বললেন। নয়তো ফুপিকে বলবো তার মেয়ে কলেজে যায় ছেলেদের সাথে প্রেম করার জন্য। আমি চটে উঠে বলেছিলাম, এই আপনি মিথ্যে বলবেন কেন? উনি বাঁকা হেসেছিলেন, তারপর চোয়াল শক্ত করে বলেছিলেন, তোকে বলছিলাম না বাইরের ছেলেদের সাথে কথা না বলতে। আমি অবাক চোখে তাকিয়ে বলেছি, তাতে আপনার কি? উনি তখন রং চং মেরে বলেছিলেন, তুই কলেজে প্রেম করে বেড়ালে তোর টিচাররা বাড়িতে জানাবে, ফুপি সেজন্য তোকে মারবে। মার খেয়ে পুরা চিল্লা এলাকা জানাবি তুই। আর এরপর তোর এলাকায় জানাজানি হবে নবনীর অনেক সো কল ছেলে বন্ধু ওরফে বয়ফ্রেন্ড আছে। তোর আর বিয়ে হবে না, পাত্র আসবে, দেখবে, চলে যাবে, কেননা বিয়ে ভাঙার জন্য পাশের বাড়ির আন্টিরা তো বসেই আছে। শেষে গিয়ে তোর বাপ আমাকে বলবে, বাবা কুঞ্জ, আমার মেয়েটাকে বিয়ে করে নাও। তাই আমার ভবিষ্যৎ বউয়ের বর্তমান সুরক্ষা করা ইজ ইকুয়াল টু মাই ভবিষ্যৎ সুরক্ষা করা। আফটার অল আমি সাফার তো করতে পারবো না। আমি শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, বুঝে উঠতে পারছিলাম না মানুষটা ঠিক কোন লেভেলের খারাপ। এমন ভয়ঙ্কর সুন্দর মুখশ্রীর আড়ালে এই রূপটা কি করে বাকিদের থেকে লুকিয়ে রাখে? আমি হতাশ। আমাকে ভাবতে দেখে উনি হোয়াটসঅ্যাপে ঢুকে বললেন, আমি এখনই এই ভিডিওটা ফুপিকে সেন্ড করে দিচ্ছি। আমি তৎক্ষণাৎ বললাম, এই 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 না না না। উনি ফোন পকেটে ঢুকিয়ে বললেন, আর 100 বার বলবি, স্টার্ট কর। আমি আবারও কানে রাখা হাতটা শক্ত করে ধরে বলা শুরু করলাম, এই দূরপাল্লার বাসের মতো রাস্তার মাঝে কোথাও থামবো না, ছেলেদের সাথে কথাও বলবো না। কিছুক্ষণ বাদে কুঞ্জু ভাই বললেন, হয়েছে, এবার বাসায় ফিরতে হবে, বাইকে ওঠ। আমি রাগ দেখাতে গিয়েও পারলাম না, বাইকে উঠে পড়লাম। এখান থেকে বাসা অনেকটা দূরে। কলেজ থেকে বেরোনোর সময় এক প্রকার জোর করে কুঞ্জু ভাই আমাকে এখানে এনেছেন। উফ উফ উফ, ভাল লাগে না আর, ধুর। বাসায় গিয়ে গটগট করে নিজের রুমের উদ্দেশ্যে এগোলাম। এখন এই বজ্জাত লোকটার সামনে থাকা মানে কুমির ভর্তি খালের মাঝে দাঁড়িয়ে কুমিরগুলোর মধ্যাহ্নভোজ রূপে নিজেকে রূপান্তর করা। আমি তো ভাই তা পারবো না। আমার আবার নিজের জানের অনেক মায়া। নিজের রুমের দিকে এগোনোর সময় একবার পিছু ফিরে দেখলাম কুঞ্জু ভাই নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন, যেন তিনি একাই এসেছেন। ওর 2 ইঞ্চির এতটুকু হৃদয় বাজখাই আওয়াজে বলে যাচ্ছে, হু ইজ নবনী, আই ডোন্ট নো হার। এদিকে আমার আম্মু যেন আমি তার মেয়েই না, আমি তার কেউ না, সব খাতির আহ্লাদ কুঞ্জু ভাইকে নিয়েই। অসহায় চোখে এগুলো দেখে রুমের ভেতর প্রবেশ করলাম। কাঁধের ব্যাগটা বিছানার উপর ফেলতেই কারো চিৎকারে আওয়াজে কর্ণকুহরে ভেসে এলো, নবু। তৎক্ষণাৎ বিছানার উপর চোখ গেল। রজনী আপি উবু হয়ে শুয়ে ফোন ঘাটছিল, আর আমার মাত্রই ফেলা ব্যাগটা আপির পিঠের উপর পড়েছিল বিধায় অমন চিৎকার করে উঠল। আপি রাগে ফুঁসছে। আমি মেকি হেসে বললাম, ভার্সিটিতে যাওনি আপি? আপি আমার প্রশ্নের জবাব না দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মাথার ঘিলুটার সাথে সাথে কি চোখ দুটো কি গরুর পায়ের নিচে পিষে এসেছিস? আমি অপমানিত বোধ করলাম। এভাবে বলার কি আছে? আজকের দিনটা কুফা একদম পুরা। কার মুখ দেখে যে উঠেছিলাম হঠাৎ মনে এলো। আজ ঘুম ভাঙতে অভ্যেসবশত ফেসবুকে গিয়েছিলাম, আর তখনই কুঞ্জ ভাইয়ের ছবি নিউজ ফিডে এসেছিল। তার অ্যাকাউন্টে ফেভারিট করে রেখেছিলাম আমি, তাই তো শুরুতেই তার পোস্ট চলে আসে আমার।
এতক্ষণ কুঞ্জু ভাইকে যেসব গালি দিচ্ছিলাম নিমিষেই তার নিজের উপর ট্রান্সফার করে নিলাম। আমার ভেতরের এক সত্তা আমায় বলে উঠল, বেছে বেছে এই লোকটাকে নিয়েই সব ভাবনা তোর? তুই একটা গাধি নবনী, উচ্চমানের গাধি। আমাকে চুপ থাকতে দেখে আপি বলল, কি রে, ওভাবে দাঁড়িয়ে কি ভাবছিস? ওয়েট আ মিনিট, প্রেম টেম করিস না তো? দেখ, এরকম করলে কিন্তু মার খাবি। তোর বর রেডি আছে। আমি ভরকালাম না। ছোট থেকেই তোর বর রেডি আছে বাক্যটা শুনতে শুনতে আমি বিরক্ত, চরম স্তরের বিরক্ত। অথচ কেউ বলেই না এই বরটাকে। বরাবরের মতোই চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলাম, তা আমার বরটা কে? উত্তর আমার জানা আছে, হ্যাঁ আপনি বলবে, দ্য বর অব নবনী। আমার ধারণাকে সত্যিতে রূপান্তর করে আপি বলল, হিজ নেম ইজ দ্য বর অফ অবনী। আমি তপ্ত শ্বাস ফেলে বিছানায় বসলাম। আপি ব্যাগ ফেলা টপিকে ঝগড়ার কথা ভুলে গিয়ে বিছানা থেকে উঠে রেডি হয়ে নিল। আমি জিজ্ঞেস করলাম, কোথাও যাবে? আমার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপির গাল দুটোতে রক্তিম আভা ছেয়ে গেল। বুঝলাম ব্যাপারটা। রজনী আপি আমার একমাত্র বোন, আমার চেয়ে 4 বছরের বড়। আপি এবার অনার্স 3rd ইয়ারে আর আমি একাদশে। একমাত্র আদরে বোন হওয়ার আপির প্রায় সব সিক্রেট আমার নখদর্পণে। ভার্সিটির এক সিনিয়র ভাইয়ের সাথে আপি 3 বছর ধরে চুটিয়ে প্রেম করছে। আপিকে গুনগুনিয়ে গান গাইতে দেখে আমি বিড়বিড় করে বললাম, নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না। হঠাৎ দরজায় কড়া হাতের আওয়াজে আমি হকচকিয়ে সেই দিকে তাকালাম। মুহূর্তেই আমার কপাল কুঁচকে গেল। আপি সেই দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, কে? এরপর হালকা পায়ে পিছু মুড়ল। দরজা খোলাই ছিল। সামনে কুঞ্জু ভাই আপিকে দেখে হেসে বলল, কদিনই ভুলে গেছো? বিয়ের পর তো। আপি কথা শেষ করতে দিল না, বড্ড বিস্মিত কণ্ঠে বলল, ভাইয়া তুমি? ইয়াপ, আই অ্যাম। তুমি সত্যি এসেছো? হ্যাঁ, আশা বারণ নাকি? যা তা বলবে না একদম। তোমার সাথে কথাই নেই, ঈদেও আসোনি। থাকো তো এই শহরে, মাঝে মাঝে রাস্তায়ও দেখি। বাসায় আসো না কেন? ব্যস্ত ছিলাম আপি, ভার্সিটি কিছু ঝামেলার জন্য ওখান থেকে সরতে পারি নাই, এই জন্য মাও অনেক বকেছে। আপি সরু চোখে তাকিয়ে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু আমি আবার কবে থেকে তোমার আপ্পি হলাম? হুম। জবে থেকে তোমার ওয়ান অ্যান্ড অনলি ছোট বোনটা আমার বউ হলো। কথাটা বলেই কুঞ্জু ভাই আপির আড়ালে আমার চোখ মারলেন। আমি বড় বড় চোখে তাকিয়ে রইলাম। কি মিথ্যুক রে বাবা, আমি আবার কবে তাকে বিয়ে করলাম? তার উপর আবার চোখ মারলো। লোকটা তো খারাপ কেন? ইস কুঞ্জু ভাই, ইস আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু না, এখানে আর থাকবোই না, ধুর। আমি আপি আর কুঞ্জু ভাইকে সুন্দর মতো ইগনোর করে পরনের এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। এখন শাওয়ার নেওয়াটা জরুরি। কুঞ্জু ভাই আমার বড় মামার একমাত্র ধুতরা ফুল। ধুতরা ফুল বললাম কেন? কারণ উনি দেখতে যতটা সুন্দর, আমার সাথে ওর ব্যবহার ঠিক ততটাই কুৎসিত। সবসময় আজে বাজে কথাবার্তা আর অকারণেই শাস্তি বিষয়ক কাহিনীগুলো মূলত আমার মনে ওর জন্য এমন বাজে অনুভূতি তৈরি করেছে। অনুভূতিগুলো নিয়ে বেশি ভাবতে চাই না, কারণ এগুলো আমার কাছে পরিষ্কার না। উনি কাছে এলে দূরে সরিয়ে দিতে ইচ্ছে হয়, আবার দূরে দূরে থাকলে সান্নিধ্য লাভের জন্য মনটা আকুপাকু করতে থাকে। এটা নিশ্চয়ই বাজে একটা অনুভূতি। উনি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছেন, ভার্সিটির হলেই থাকেন। বছর 2 আগে কোনো এক কারণে মামার সাথে কুঞ্জু ভাইয়ের বেশ বড় সড়ো ঝগড়া লেগে যায়। মামার সাথে তর্কের কারণে মনি প্রথমে কুঞ্জু ভাইয়ের গায়ে হাত তোলে। এটা ওর আত্মসম্মানে বেঁধেছিল, আর তৎক্ষণাৎ বাসা ছেড়ে গিয়েছিল সে। ঝামেলা মিটেছে, তবে মামার সাথে ওর সম্পর্ক আগের মতো আর হয়নি। এই জন্য পার্মানেন্টলি বাড়ি ফেরেনি সে। ঝগড়ার কারণটা আজও আমার কাছে অজানা। আর হ্যাঁ, আমাদের বাসার পাশের গলিতেই মামাদের বাসা। হেঁটে যেতে 3 মিনিট লাগে। শাওয়ার নিয়ে বেরোলাম। এতক্ষণে নিশ্চয়ই আমার জমের বিদায় হয়েছে। বুক ভরা দুটো শান্তির নিঃশ্বাস নিয়ে বেরোতেই আমার চোখ গেল খাটের দিকে। বড় বড় চোখে তাকালাম। সঙ্গে সঙ্গে পুরো রুমটায় চোখ বুলিয়ে নিলাম আমি। দৃষ্টি আমার বিক্ষিপ্ত। আপি নেই রুমে। কুঞ্জু ভাই খাটে হেলান দিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছেন। এদিক সেদিক তাকিয়ে আপিকে খুঁজতে লাগলাম। ফুপি আমাদের বাসে গেছে, ফুপা অফিসে। রজনীর কল আসে, সে চলে গেছে। যাওয়ার আগে আমাকে তোর খেয়াল রাখার জন্য থাকতে বলে গেছে। কথাটা বলে কুঞ্জু ভাই হাই তুলছেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মানে কি? খালি বাসায় আমাকে এই বজ্জাতের হাতে তুলে দিয়ে আমার বোন ডেটে আর আম্মু ভাইয়ের বাসায় গেছে। ওরে আল্লাহ, তুমি নিষ্ঠুরতা কিভাবে সহ্য করছো? তোমার কাছে বিচার দিলাম আমি, আল্লাহ। মনে মনে বিলাপ পেরে আবারও ওয়াশরুমের ভেতরে
যাওয়ার সিদ্ধান্তে উপনীত হলাম। যতক্ষণ না কেউ আসবে আমি বেরোবই না, একদম না। নিজের বুদ্ধির প্রশংসা না করলে পারলাম না। বাহ বাহ নবনী, বাহ, তোর মাথাটা বাঁধিয়ে রাখার মতো একদম। জলদি পিছু মুড়তে নিলাম, অমনি কুঞ্জ ভাই গম্ভীর গলায় বলে উঠলেন। ডোন্ট মুভ। অসহায় আমার দু চোখে লেপটে অনিমেষ তাকিয়ে রইলাম। আবার কি চাই ওর? কুঞ্জ ভাই ভ্রু কুচকে বললেন। ছি নবু, ছি, shame on you। মুহূর্তেই যেন আমার চোয়াল ঝুলে গেল। আবার কি করেছি আমি? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে ওর জবাবের অপেক্ষায় রইলাম। আমি 200% শিওর উনি এক্ষুনি কোনো একটা আজগুবি কাহিনী বানাবেন। আমাকে আর অপেক্ষা না করিয়ে কুঞ্জ ভাই বুকে হাত গুজে আমার দিকে তাকিয়ে বললেন। আগে আমার কোয়েশ্চেনের আনসার দে। আমিও একই ভঙ্গিতে 2 হাত গুজে বুকে গুজে নিলাম, মাথাটা হালকা কাত করে বললাম, কি করছেন? এতক্ষণ ধরে ওভাবে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? মনে মনে বললাম, আপনার থেকে রক্ষা পাওয়ার উপায়, কিন্তু মুখে বললাম না, শুধু হাসলাম, জোরপূর্বক সেই হাসি। কুঞ্জ ভাই বললেন, আমি বলছি, এতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই ভেবেছিস আমি গিয়ে তোকে কোলে তুলে আনবো, কিন্তু আমি তো ভীষণ ভদ্র স্বভাবের ছেলে কিনা, এই জন্যই তা করিনি। তাই আবার ওয়াশরুমে ফিরে যাচ্ছিলি, তাই না? আমার মতো সিঙ্গেল ছেলেকে নিয়ে এসব ভাবনা। নবু, আর কি কি ভাবিস? ও নো। কথাটুকু শেষ করে আতঙ্কিত ভঙ্গিমায় আবারও বললেন, আজই 3 রাস্তার মোড়ে দাঁড়ায় 626 বার আস্তাগফিরুল্লাহ পড়বে। আমি হতবিহবল নেত্রে প্রশ্নের ছড়াছড়ি আমার। এই লোকটা এত ধুরন্ধর কি করে হতে পারে? পাগল পাগল পাগল, এর বংশের সব কটা পাগল। আমার আম্মু এক পাগল, ইনি আরেক পাগল, আপাদমস্তক পাগল। জলদি পাবলিক সিট বুকিং দিতে হবে আমার। আমাকে আবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কুঞ্জ ভাই বাঁকা হেসে বললেন। কোলে নেব? আমি আর এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কোনো মতে এগিয়ে এসে রুমের মাঝ বরাবর দাঁড়ালাম। তখনই কুঞ্জ ভাই বললেন, পা দুটো ম্যাচ ম্যাচ করতেছে, টিপে দে। আমি বিস্ফোরিত নেত্রে ওর দিকে তাকালাম। এতে উনি হাই তুলে বললেন, এত ভুল যে কিভাবে করিস? তোর ভুলের জন্য এত ভুল যে কেমনে করিস? তোর ভুলের জন্য টানা 2 ঘন্টা পাহারা দিতে হয়েছে। উফ, পা ব্যথা করতেছে, টিপে দে না। বরের সেবা করা বউয়ের ধর্ম। ফটাফট কাজে লেগে যা, অকর্মা নবু। এখানে বর কে, বউ কে? এই তোকে একাদশ উঠাই লোকেরে, তার চাকরি আমি খাবো। নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। তাতে কুঞ্জ ভাই বললেন, সিরিয়াসলি নবনী, তুই লিঙ্গভেদ বুঝিস না? কেমন ইন্টারভিউ উঠলি ভাই? এই আপনি একদম যাতা বলবেন না, বলে দিচ্ছি আমি। ফ্রিতে শিক্ষা দিচ্ছি কিপটামে, শুনেন। বর হচ্ছে পুরুষবাচক শব্দ আর বউ হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এখানে বর নাম কচি খোকা আর আমি বউ নামক মহিলাটা হচ্ছিস তুই। কুঞ্জ ভাই, আরে চোখ রাঙাচ্ছিস কেন? আচ্ছা যা, তুই মহিলা নস, বাবুরাম। ওকে? দেখুন কুঞ্জ ভাই, আজে বাজে বকবেন না, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। কথাটা বলেই আবারও বললাম, বাই দ্য ওয়ে, আপনি আমার কোন জন্মের বর? কুঞ্জ ভাই বাঁকা হেসে বললেন, এই জন্মেরই, ভবিষ্যৎকালের। ফর এক্সাম্পল, এই যে আজকের এই ভিডিওটা আমি গিয়ে ফুপিকে দেখাবো, এতে ফুপি তোকে বকতে আসবে, তখন ফুপিকে তুই বলবি, আম্মু কুঞ্জ ভাই এগুলো এডিট করেছেন। এরপর প্রশ্ন আসবে, কেন কুঞ্জর মতো অতি ভদ্র ছেলেটা এমন কেন করবে? আমরা জানি গাদি ইজ ইকুয়াল টু নবনী। সেই সূত্রানুসারে তুই বলবি, তোমাদের কাছে আমাকে খারাপ বানানোর জন্য। এতে সবাই আরো ভড়কে যাবে। কেউ কেউ ধরে নেবে যে তোর আর আমার মাঝে ইয়ে ইয়ে আছে। মনোমালিন্যের কারণে আমি সব করেছি, আর তোর যা ধুরন্ধর বাপ, ব্যাস এই রাতেই কাজী ধরে না বিয়ে পড়িয়ে দেবে। রাতেই তুই আমাকে সালাম করে বলবি, আজ থেকে আপনি আমার পতি পরমেশ্বর। তো হলো না? ডান হাতের তর্জনী আঙুল উঁচিয়ে বললাম, কুঞ্জ ভাই বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু মনিকে বলে দেব। আমাকে বিয়ে করার এতই তারা? আম্মু তো তোকে অলরেডি মনে মনে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে, এখন কি আমার বেডরুমও দখল করতে আস? ছি নবুছি, shame on you। চুপ চুপ চুপ, কান দুটো চেপে ধরে এই কথাটা বললাম আমি। মনি আর মামা তো যথেষ্ট শালীন, তাদের ঘরে এই নির্লজ্জটা কি করে এলো? না, এটা আমার মামাতো ভাই হতেই পারে না। নিশ্চয়ই মনি ওকে পালতে নিয়ে এসছে। আমি মনে প্রাণে এক্ষুনি এই বজ্জাতটাকে, বেলাসটাকে ভাই হিসেবে ত্যায্য করলাম। ত্যায্য ত্যায্য ত্যায্য। নবু, বেবি এসো, বেবি পার্টি পে দিয়ে যাও না একটু। বেব আসো না। আমি চোখ রাঙালাম কুঞ্জ ভাইকে। তার আর কিছু বলার আগেই টেবিলের উপর থেকে ফার্স্ট এইড বক্সটা খুললাম। কুঞ্জ ভাই ভ্রু কুচকে বললেন,
কি করতে যাচ্ছিস? আমি সেই সময় পাত্তা না দিয়ে বক্স থেকে তুলো ছিঁড়ে 2 কানে গুজে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন আর ওর এইসব কথা শুনতে হবে না আমার। উফ, কান দুটো পচে যাচ্ছিল। কি অশ্লীল। বিছানায় বসে শান্ত ভঙ্গিতে ওর পা টিপতে লাগলাম। মিনিট 3 যেতেই কুঞ্জ ভাই আমার কানের তুলো সরিয়ে দিলেন। আমি ভ্রু উঁচিয়ে তাকিয়ে রইলাম, যার অর্থ কি হলো এটা? কুঞ্জ ভাই 2 হাত ছড়িয়ে আড়মোড়া ভেঙে বললেন, এমনি তুই বুঝিস কম, চিল্লাস বেশি, তার উপরে কানে তুলো গুজে আরেক ধাপ বেশি বোঝার ধান্দা। হ্যাঁ, আমার বোন ডাকে বউ শুনে আমার সুইট আম্মুটাকে এত জলদি দাদি বানানোর ফোন দিয়ে এটেছিস না? ছি 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 ছি। আমি কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার নির্বিকার থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ইস, অসহায়ত্বের উপর যদি কোনো ডিগ্রি থাকতো তবে অবশ্যই আমি পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি লাভ করতাম। তো আফসোস, আমি তো এই বিষয়ে অসহায়। হঠাৎ ইচ্ছে হলো এই লোকটাকে একটু জ্বালাতে। এমনি আজ ওকে দেখে মেজাজ গরম হয়ে গিয়েছিল আমার। দীর্ঘ 3 মাস পর দেখা দিলেন আর এসেই শুরু হয়ে গিয়েছে। মানলাম উনি না থাকলে ওকে একটু মিস করি আমি। আচ্ছা, একটু না, প্রচুর মিস করেছি। যা বাড়ি থেকে বেরোলেই চাইতাম রাস্তায় যেন ওর সাথে দেখা হয়ে যায়। আজ হলো, কিন্তু দিন দিন এই লোকটা এতটা নির্লজ্জ হয়ে পড়বে তা তো বুঝিনি আমি। বুঝলে কি আর চাইতাম উনি আসুক? আমার ভাবনার মাঝেই অবচেতন মন আমায় বলে উঠল, মিথ্যে বলে নিজেকে একদম সান্ত্বনা দিবি না। তোর কুঞ্জ ভাই আগে থেকেই এমন ছিল। আমি ওর বিপরীতে আর কোনো উত্তর দিতে পারলাম না। সব ভাবনা ছুঁড়ে ফেলে কুঞ্জ ভাইকে জ্বালানোর প্ল্যান কষলাম। পা টিপতে টিপতে কুঞ্জ ভাইয়ের দিকে তাকালাম। উনি ফোন ঘাটছেন আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। আমার চাহনি নিজের চোখে স্থির থাকতে দেখে উনি পরপর 2 বার ভ্রু উঁচু করলেন। আমি সঙ্গে সঙ্গে দাঁত কেলালাম। এতে যেন উনি সামান্য ভড়কে গেলেন। আমি চওড়া হাসি দিয়ে বললাম, কুঞ্জ ভাই। এভাবে তাকাবি না নবু, তোর মতি গতি ভালো ঠেকছে না। আমি প্রশস্ত হাসি দিলাম। উনি আর চোখে আমাকে দেখে বললেন, বলে ফেলো। বলছি, আপনার গলা ব্যথা করে না? কুঞ্জ ভাই ফোন ঘাটতে ঘাটতে বললেন। স্বামী হত্যা মহাপাপ, ওই চিন্তা বাদ দে। আমি কিছুক্ষণ নির্লিপ্ত থেকে ওকে গভীরভাবে অবলোকন করে ডাকলাম, কুঞ্জ ভাই। উনি অদ্ভুতভাবে তাকালেন। মনে মনে হাসছি আমি। ওর তাকানোতে বুঝতে পারছি আমার এই ডাকে উনি বেশ অসন্তুষ্ট। আমার আবারও ডাকাতে উনি হালকা কেশে বললেন, বারবার ডাকবি না নবু, বুকে লাগে। আমি ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইলাম। উনি মনোযোগ অন্যদিকে দিয়ে বললেন, কি বলবি বল। আপনাকে দেখলেই না আমার ইয়ে পায়। কুঞ্জ ভাই ভ্রু কুচকে বললেন, কি পায়? আমি লাজুক হেসে ওর একটু কাজ ঘেঁষে বললাম, মানে প্রেম প্রেম পায়। অতঃপর সঙ্গে সঙ্গে যেন আমার পুরো পৃথিবী ঘুরতে লাগলো। আল্লাহ, ভূমিকম্প হচ্ছে নাকি? এই, আমি কথা বলতে পারছি না কেন? আমার ডান গাল অবশ্যই আছে। বুক ফেটে চিৎকার আসছে। আমার মরে টরে গেলাম নাকি আমি? আমার অবচেতন মনের ধ্যান ধারণাকে দূরে ঠেলে কুঞ্জ ভাই বললেন, গা ঘেসিস কেন নবু? তোর মতলব তো সুবিধার না রে। আমি বইন পিওর ভার্জিন আর তুই আমাকে নিয়ে এসব ভাবিস? ছি 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 ছি। এতক্ষণে আমি বুঝতে পারলাম আমার গালটাতে এই বজ্জাতের হাত পড়েছে। মুখশ্রীর ডান অংশটা রক্তিম বর্ণ ধারণ করেছে। কি জ্বলছে! এভাবে কেউ মারে? এত হাত চলে কেন ওর? কি বলেছিলাম আমি? সামান্য মজাই তো করেছিলাম, তাই বলে এভাবে মারবেন? এইভাবে? উনিও তো কত আজে বাজে কথা বলেন। আমারও তো ইচ্ছে হয় ওকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে। ইস আব্বু, আফসোস আফসোস। এই বংশের মহিলা বিয়ে করে তোমার পুরো লাইফটাই আফসোস। পিওর বাঙালি জাতির মতো কেঁদে কেঁদে মা মা বিলাপ করা শুরু করলাম। কুঞ্জ ভাই খাটে হেলে শুয়ে ছিলেন আর আমার আওয়াজ পেয়ে উঠে ঠিক করে বসলেন। অস্থির চিত্তে শুধালেন, নবু কি হয়েছে? যাক, উনি এতক্ষণ একটু সিরিয়াস হলেন। আমার কান্নার সার্থক হলো তাহলে। ওরা আহ্লাদি কণ্ঠে আমি ঠোঁট ফুলিয়ে পূর্বের সুরে আরো শব্দ করে কান্না করতে লাগলাম। কুঞ্জ ভাই আমার দিকে তাকিয়ে বললেন, আমরা সবাই জানি তুই একটা ছাগল। প্রুফ করার জন্য কে ম্যামা করতে বলে নেই। ক্ষুধা পেলে খা, যা। আমার কান্না নিমিষেই থেমে গেল। না, আর একটা মুহূর্ত এখানে থাকবো না। আমি ড্যাম শিওর এই লোকটা একটা বদ্ধ উন্মাদ। হাতে কফির মগ নিয়ে কুঞ্জ ভাইয়ের রুমের দিকে যাচ্ছি। মেজাজ আমার সপ্তম আকাশ ছুঁয়েছে। আমাদের বাসায় 4টা বেডরুম। একটা আব্বু আম্মুর, একটা আমার আর আপির, একটা গেস্ট রুম আর অন্যটা কুঞ্জ ভাইয়ের। নিজের বাসার চেয়ে মহারাজের এই বাসায় থাকতে বেশি ভালো লাগে। ঠিক সেই কারণেই ওর জন্য এই বাসায় বরাদ্দকৃত একটা আলাদা রুম আছে। আজ এখানেই থাকবেন উনি। গোগ্রাসে জামাই আদর গিলবেন।
এমনিতেই আমার মেজাজ চটে আছে, তার উপর আবার আমার জন্মসূত্রের আম্মাজান আমাকে কুঞ্জ ভাইয়ের কফি দিতে ওর রুমে পাঠাচ্ছেন। মায়ের বাধ্য মেয়ে কিনা আমি, তাই নাও বলতে পারিনি। হাজার খানেক ভাবনা নিয়ে রুমের ভেতর পা বাড়ালাম। দরজা নক করতে মনে নেই আমার, সোজা ঢুকে পড়লাম। দেখলাম কুঞ্জ ভাই ফোনে কার সাথে যেন কথা বলছিলেন। উনি ল্যাপটপে কিছু একটা করছেন, হাত কিবোর্ডের উপর, তাই ফোনটা স্পিকারে দেয়া। ওদের কথাবার্তা এরকম ছিল, ভাই কোথায় যাবা? তোমার বাইক নিবা না? ওকে ভাই। কবে ফিরবা তুমি? ভাই তুমি যেতে আবারও ঝামেলা লেগে গেছে, আসবা কবে? কুঞ্জ ভাই জবাব না দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোরা সামলাতে পারবি না? পারবো, কিন্তু কি? ওরা বাড়াবাড়ি করছে। আপাতত সামলে নে, বাকিটা আমি ফিরে দেখবো। সারাদের পাংখা গজাইছে। কথাটা বলার পরপরই দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে উনি ফোনের ওপাশের ব্যক্তিকে বললেন, 2 দিন আর ডিস্টার্ব করবি না। যদি একটাও কল পাই তোকে ভার্সিটির সব মেয়েদের সামনে শাড়ি পরায় দাঁড় করে রাখবো, বুঝছস? অপর পাশের উত্তরের আর অপেক্ষা করলেন না, কল কেটে দিয়ে আমার দিকে সরু চোখে তাকিয়ে বললেন, আমার মতো সিঙ্গেল অ্যান্ড পিওর একটা ছেলের ঘরে নক না করে ঢোকার মানে কি নবু? পাই এনি চান্স আমাকে বেজ্জতি করার কোনো ফোন দিয়ে আটিস নাই তো? শেষ বাক্যটা বলতে বলতে ল্যাপটপ পাশে রেখে অপর পাশ থেকে কাঁথা তুলে গলা অবধি জড়িয়ে ফেলেন। আমি হাঁ হয়ে গেলাম। আবার শুরু হলো, একটু আগে এটা সিরিয়াস মোডে ছিলেন, কতটা গম্ভীর ভঙ্গিতে কথা বলছিলেন। এত জলদি একটা মানুষের কণ্ঠস্বরের এমন পরিবর্তন হয় কি করে? এটা তো মানুষ না, আমি নিশ্চিত কুঞ্জ ভাই আপনি একটা গিরগিটি। পা চালিয়ে ভেতরে ঢুকলাম। কফির মগটা দিয়েই কেটে পড়বো, এখানে আর এক মুহূর্ত থাকার কোনো মানে নেই। সেই উদ্দেশ্যেই বিছানার পাশে দাঁড়িয়ে বললাম, আপনাকে বেইজ্জতি করার কোনো ইচ্ছা নাই আমার। আম্মু কফি দিতে পাঠিয়েছিল, সেটা দিতেই আসলাম। নয়তো এই নবনী আপনার ছায়াও মারায় না, মিস্টার ফাহিম কুঞ্জ। হাহ। উনি চোখ বড় বড় করে কথাটা আরো শক্ত করে চেপে ধরে বললেন, একদিন এই নামের পাশের ভাইটা একটা সরিয়ে ফেললি তুই। একটু আগে মজা করে বললেও এখন আমার সন্দেহ হচ্ছে ডুবু, তুই কফির সাথে অ্যালকোহল মেশাস নি তো? না মানে আবার? আমি তপ্ত শ্বাস ফেলে বললাম, না, বিষ মিশিয়েছি, খান না, খেয়ে মরে যান না। তোর উপর ভাই বিশ্বাস নাই, মিশাই তো পারিস, কিন্তু এতে তো তুই বিয়ের আগেই বিধবা হবি। বলে হব? পাশা নবু। আমি কণ্ঠ ভরা বিরক্তি নিয়ে বললাম, কিছু মেশাইনি কুঞ্জ ভাই, নিন না। না নবু না, তুই নির্দয় হলেও আমার হৃদয় অনেক বড়। তোকে আমি বিধবা করতে চাই না। আরে সত্যি বলছি, এতে কিছু মিশাইনি আমি। তোকে বিশ্বাস করি না। আমার মরার পর আমার একমাত্র বউটার উপর কোনো অনাচার হোক তা আমি হতে দিতে পারা। ভুলে যাস না নবু, তোর হবু বর ভীষণ সচেতন। আগে এই কফি তুই খাবি। আমি রাগ দেখিয়ে বললাম, বাস অনেক হয়েছে, আপনি খেতে ইচ্ছে হলে খান, নয়তো ফেলে দিন। আমি আপনার কথা শুনতে পারবো না। উফ, আসলে শুনবো না আমি। না মানে ন আকার না, বুঝলেন? আমার কথা শুনেই উনি কাঁথা সরিয়ে ফোন হাতে নিলেন। ভ্রু কুচকে ফেললাম আমি। ফোনে কিছু একটা বের করেই আমার দিকে ধরলেন, কলেজে সেই ভিডিওটা। আমি মেকে হেসে বললাম, আরে কুঞ্জ ভাই, মাইন্ড খাচ্ছেন কেন? খাচ্ছি তো আমি, না মানে গিলছি কফি। আহা, এই কফিটা খাওয়ার জন্যই তো আমি মরে যাচ্ছিলাম। আমাকে দিন না, এটা দিয়ে ধন্য করুন আমায়। আপনাকে এভারেস্ট সমান ধনে পাতা। কুঞ্জ ভাই বাঁকা হেসে বললেন, দে ধনে পাতার ব্যবসা কর। আমি হব ধনের রাজা আর তুই হবি আমার ধনে রানী। একসাথে একটা ধনে বংশ তৈরি করব, ঠিক আছে? আমি নির্লিপ্ত রইলাম। ওর থেকে আর কি বা আশা করা যায়? কুঞ্জ ভাই হাই তুলতে তুলতে বললেন, এটা ঠান্ডা হয়ে গেছে তোর বকবকানির জন্য, যা নতুন করে বানিয়ে আন। আমি কিছু না বলে বেরিয়ে গেলাম। এখানে কিছু বললে আরো কথা শুনিয়ে দেবেন। রান্নাঘরে এসে দেখলাম আম্মু সব কিছু গোছাচ্ছে। আমার আগমনের আভাস পেয়ে একবার চোখ তুলে তাকিয়ে আবারও নিজের কাজে মন দিলেন। কফি দিতে যাসনি? আমি মনে মনে কুঞ্জ ভাইকে গালি দেয়ায় ব্যস্ত ছিলাম। আম্মুর কথা শুনে জোরপূর্বক হাসলাম আমি। কুঞ্জ ভাইয়ের বিরুদ্ধে একটা শব্দ আম্মুকে বলা যাবে না। যদি বলি তবে আম্মু বলবে, তোরা বাপ বেটি আমার বাপের বাড়ির লোকদের সহ্য করতে পারিস না, তাই না? অমন চাঁদের টুকরা ছেলেকে নিয়ে এমন বানোয়াট কথা বলতে তোদের বিবেকে বাঁধে না? এভাবেই শুরু হবে আম্মুর কথা, শেষ হবে আমার ফোনের টপিকে এসে। তাই আর ওর বিরুদ্ধে কিছু বললে না বলে বললাম, উনি কিছু কাজ করছিলেন আম্মু, কফি ঠান্ডা হয়ে গেছে, নতুন করে বানিয়ে দাও তো। আম্মু বরাবরের মতোই বলল, দেখেছিস, কয়েক মাস পর বাসায় এসেছে ছেলেটা, এসেও কাজ। এই বয়সে আমার ভাতিজা লেখাপড়ার পাশাপাশি নিজের খরচ নিজেই মেটায়। বাসা থেকে 1 টাকাও নেয় না, উল্টো ভাবিকে মাঝে মাঝে কেনাকাটা করে দেয়। ওই ছেলের নখেরও যোগ্য না তুই।
আবার আসিস ওর বদনাম করতে? সারাদিন মেয়ে মেয়ে ছাড়া আর পারিস কি করতে? যা, ছেলেটা যাওয়ার আগে ওর পা ধোয়া পানি খাবি, খেতেই হবে, তাও যদি তোর আক্কেল জ্ঞান হয়। আমি আম্মুর কথাগুলো শুনেও শুনলাম না, সয়ে গেছে এইসব। এবার সে আমার ভালো দাম ভালো করেই জানা আছে। ওই যে ব্রয়লার মুরগি, ওই মুরগির দামও বাড়ে, কিন্তু আমার এক আনাও না। ছ্যা ছ্যা ছ্যা, অকর্মা নবু। এবার সে দিনের শুরুতে আম্মুর চিল্লানো শুরু হয় বাবার কারণে, আর শেষ হয় আমাদের দু বোনের ফোন ঘাটাঘাটিতে এসে। আহা, কি বেচারি আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে আম্মুকে বললাম, তোমার চান্দের লাহান পিতলার পাতিলদার কফি খানা বানাইয়া দাও আম্মু। আমার সহজ সরল আম্মু এই জটিল কথাটা না বুঝে বলল, আমি নামাজ পড়ব, সারাদিন শুয়ে বসে থাকিস, কফিটা অন্তত বানা। আবারও অপমানস। আমি হতাশ নিঃশ্বাস ফেলে কফি বানিয়ে নিয়ে গেলাম। এবার আর দরজায় নক করতে ভুললাম না। দরজায় কড়াঘাত করে বিষাদে ভরা হাসি দিয়ে বললাম, আসতে পারি কুঞ্জ ভাই? কুঞ্জ ভাই জানালার পাশে দাঁড়িয়েছিলেন, আমার ডাকে পিছু মুড়লেন। পরনে অ্যাশ কালার টি শার্ট আর কালো ট্রাউজার। টি শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে, চুলগুলো হালকা ভেজা। সন্ধ্যা শাওয়ার নিয়েছিলেন, এই জন্য সত্যি বলতে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে ওনাকে। আচ্ছা, এই মানুষটা সবসময় এমন শান্তশিষ্ট হয়ে থাকতে পারেন না? উনি কি জানেন ওনাকে এইভাবে ঠিক কতটা সুন্দর লাগে? খুব বলতে ইচ্ছে হয়, চোখ ধাঁধানো সুন্দর লাগে এইভাবে আপনাকে কুঞ্জ ভাই। আমাকে হা করে দাঁড়িয়ে থাকতে দেখে কুঞ্জ ভাই লাজুক হেসে বললেন, পারমিশন নেওয়ার কি আছে নেবো? যেখানে আমি নিজেই তোর, সেখানে অটোমেটিক্যালি আমার সব কিছুই তো তোর। আমার লাইফের মতো হুটহাট সব জায়গায় চলে আসার অনুমতি তোর আছে, বুঝছিস? অন্য সময় হলে হয়তো কুঞ্জ ভাইয়ের এমন আবেগী কথায় আমি প্রভাবিত হতাম, মুচকি হাসতাম, লজ্জা পেতাম, কিন্তু এখন আমার এইরকম অনুভূতি হচ্ছে না। আগের বার তো বিনা পারমিশনেই আসার জন্য কি কি কথা শুনিয়ে দিলেন, আর এখন কালই গিয়ে মনিকে বলবো তার ছেলের মাথা সবগুলো তার ছিঁড়ে গেছে, তার ছেলে একটা তার ছিঁড়া। আমি হতাশ নিঃশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলাম, সোজা গিয়ে জানালার ধারে কুঞ্জ ভাইয়ের পাশে দাঁড়ালাম। ওর দিকে কফির মগটা এগিয়ে দিতেই উনি ভ্রু কুঁচকে বললেন, তোমার দিয়া বিশ্বাস নাই, আগে তুই টেস্ট কর। আমি আর কথা বাড়ালাম না। চা কফি খেতে পারি না আমি, প্রতিবারই জিভ পড়ে যায় আমার, তাই জোরে জোরে ফু দিতে লাগলাম। কুঞ্জ ভাই এক দৃষ্টিতে আমার কাহিনী দেখছেন, আমি সেটা বুঝতে পেরে ফু দেওয়া বন্ধ করে হালকা কেশে বললাম, জানেন কফির জায়গায় আপনি থাকলে এই জানালা দিয়ে পড়ে যেতেন। কুঞ্জ ভাই ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোর ফুতে এত দম, ইন্টারেস্টিং, দে ফু দে। আমি এবার কফির মগটা জানালার পাশে টেবিলে রেখে ওর মুখশ্রীতে ফু দিতে লাগলাম। উনি চোখ বন্ধ করে ফেলেছেন, ঠোঁটের কার্নিশ হালকা বেঁকে আছে। আচ্ছা, উনি কি হাসছেন? এত সুন্দর লাগছে কেন ওনাকে? কুঞ্জ ভাই, আপনার সবগুলো রূপ এরকম কেন, আলাদা কেন? আপনার মুখ চলার সঙ্গে সঙ্গে আমার রাগ আকাশ ছুঁয়ে যায়। আপনি চোখ বন্ধ করে নিলে শীতলায় খাওয়া আবার বক্ষে ঝড় তুলে দেয়। কেন কুঞ্জ ভাই, কেন? এখন ইচ্ছে হচ্ছে আপনার এই স্নিগ্ধ মুখখানা ছুঁয়ে দিতে। মনে মনে এইসব ভেবে সেই উদ্দেশ্যেই হাত বাড়ালাম আমি। তৎক্ষণাৎ কুঞ্জ ভাই চোখ খুললেন, আমাকে নিজের এতটা কাছে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দূরে ছিটকে গেলেন। আতঙ্কিত চোখে তাকিয়ে বললেন, তোর প্ল্যান আমি ধরতে পেরেছি। হ্যাঁ, আমার আম্মুর এই বয়সে এত ইয়াং আছে বলে তোর জ্বলছে, তাই এখন তাকে দাদি বানানোর খুব ধান্দা, তাই না? সেই মন ইউ, আমার 23 বছরের এই ভার্জিন উপাধি আমি তোকে নিয়ে ছিনিয়ে দিতে দিব না, কখনো না। আরে কেউ আছো ভাই, এই লুচ্চা মহিলা আমার সর্বনাশ করে দিতেছে ভাই, কেউ তো বাঁচাও। আমি বরাবরের মতোই হা হয়ে গেলাম। আমি স্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ়। আমি লুচু মহিলা? আর কি কি যে শুনতে হবে আমায়, উফ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মাঝরাতে বারান্দার রেলিং এ হাত রেখে দাঁড়িয়ে আছি আমি। গভীর ভাবনায় আচ্ছন্ন আমিটা ক্ষণে ক্ষণে হেসে উঠছি। এই হাসির নির্দিষ্ট কোনো কারণ নেই। আমার ভাবনায় ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কুঞ্জ ভাই। কুঞ্জ ভাই নামটা দুই ঠোঁটে মিশিয়ে উচ্চারণ করলাম। ইস, বড্ড প্রশান্তি পেলাম আমি। আবারও খানিকটা হেসে নিলাম। লোকটা ভারী অদ্ভুত, সব থেকে আলাদা। ওর ব্যক্তিত্ব আলাদা, বাকিদের সামনে যেমন তেমন, কিন্তু আমার সামনে পুরোই উল্টা। যেভাবে উনি আমার সাথে কথা বলেন তার 5%ও বাকিরা দেখেনি। আমি জানি এটা, বুঝি সবটাই। আমাকে বিশ্বাস করেন উনি, নিজের সবটা ভেঙে চুরে উপস্থাপন করেন উনি, কারণ আমি ওকে জাজ করব না। আমাদের সবারই এমন একটা মানুষের ভীষণ প্রয়োজন, দিন শেষে যাকে আঁকড়ে ধরে মন খারাপের রেশটা কাটিয়ে নেওয়া যায়, যাকে সবটা বলা যায়, যাকে জ্বালিয়ে এক চিলতে হলেও সুখ পাওয়া যায়,
যে কখনো কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না, যার কাছে আছে কেবল সুখ, সুখ আর সুখ। আমি হয়তো কুঞ্জ ভাইয়ের তেমন একটা মানুষ, হয়তো না, আমি আসলেই কুঞ্জ ভাইয়ের মন ভালো করার সঙ্গী। তাই তো ওর মান অভিমান সব আমাকে ঘিরেই। তার সবটা তো কেবল আমার সামনেই প্রকাশ্য। ওর সামনে থাকলে আমি হতভম্ব হয়ে পড়ি। আমি একটু বোকা কি না, মাঝে মাঝে লজ্জায় লাল, গাল আর নাকের ডগা লাল হয়ে যায়। কিছু সময় রেগে গিয়েও লাল হয়ে যায়, মনে মনে হাজারো গালি দিই, কিন্তু কিন্তু একাকি এই সময়ে ওর সেসব কথা মনে করেই লাজুক হাসি। লোকটা সাংঘাতিক। ভাবতে ভাবতে আবারও হাসলাম। খোলা অন্তরিক্ষে স্থির দৃষ্টি মিলতেই আমার প্রাণবন্ত হাসি নিভে গেল। মলিন চাহনি যেন ওই আকাশকে আঘাত হানলো। না পাওয়া একটা চাওয়া দীর্ঘশ্বাস রূপে বুক চিরে বেরিয়ে এলো। ছলছল নেত্রযুগল শূন্য স্থাপন করে ধীর কণ্ঠে বললাম, আচ্ছা কুঞ্জ ভাই, এই যে মজার ছলে এত কথা বলেন, ওই নির্দিষ্ট কথাটা মন থেকে বলতে পারেন না? চোখ ছেড়ে এক বিন্দু অশ্রু বেদনা মিশ্রিত কাহিনী নিয়ে ভূমি স্পর্শ করলো। জোর করে খানিকটা হাসলাম। তখন বললেন, না আপনি আমার, কুঞ্জ ভাই প্লিজ প্লিজ আরেকটা বার আমার হয়ে যান না। মুহূর্তে থমকে গেলাম আমি, মুখে তৎক্ষণাৎ লাগাম টানলাম। ছি, কিসব ভাবছি আমি, ছি ছি। উনি আমার ভাই লাগেন, আমি ওনাকে নিজের ছেলের মতো ভাবেন, উনি আমার ভাই। উফ আল্লাহ, মাফ করো। এইসব ভাবনা ঠিক না আমার, এগুলো হয় না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বুক ফেটে বেরিয়ে আসা কান্না গিলে নিলাম আমি, নিজেকে ভীষণ অসহায় লাগছে। কে বলেছিল ওকে আমার ভাই হতে? এত রাতে ব্যালকনিতে কি করিস? হঠাৎ আপির আওয়াজে আমি সম্বিত ফিরে পেলাম, আর মুহূর্তেই আমার লোমকূপ দাঁড়িয়ে গেল। শীতলা হাওয়া বেশে ভয়ের আমার শির দ্বারা বেয়ে উঠে গেল। আপনি আমার কথা শুনে ফেলেছে কি? শুনে ফেলে কি হবে? ঠান্ডায় রমরমায়ী পরিবেশে আমার কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব লক্ষণীয়। বাড়তি সব ভাবনা চিন্তা আপাতত বন্ধ করে চোখ মুখ দুই হাতে ভালো করে মুছে আপির দিকে ফিরে তাকালাম আমি। চোখে তার স্পষ্ট ঘুম, কিভাবে ছোট ছোট করে তাকিয়ে আছে। কপাল খানিকটা কুচকানো, হয়তো বিরক্ত। আপির অবস্থা দেখে ফিক করে হেসে দিলাম। অযথাই চিন্তা করছিলাম আমি আপি আরো কিছু বলতে যাবে তার আগেই আমি বললাম, ঘুম ভেঙে গেছে আর ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি। তাই হাঁটছিলেন নাকি দাঁড়িয়েছিলি সেটা কি আমি দেখতে পাইনি মনে করেছিস? আসলে আপনি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম। আপনি বারবার হাই তুলছে। পিছু মোড়ে রুমের ভেতরে প্রবেশ করতে করতে আপনি বলল, ওভাবে থাকলে ঘুম আসবে না, ঘুম এসেও থাকলে চলে যাবে। তার চেয়ে রুমে আয়, পারলে পড়তে বস। পড়া? মানে কিছু হলেই পড়া, কিছু না হলেও পড়া? আপিকে বললাম, না না ঘুম এসে গেছে, চলো ঘুমাই। আপি বিছানায় শুয়ে পড়েছে। আমিও ধীর পায়ে আপির পিছু পিছু ভেতরে প্রবেশ করেছি। কিন্তু হঠাৎ এই সময় আপির ঘুম ভাঙার কারণ বুঝতে না পেরে আপিকে জিজ্ঞেস করলাম, হঠাৎ তোমার ঘুম ভাঙলো কি করে? আপি বলল, আসিফ কল দিয়েছিল, তার নাকি আমার ভয় শুনতে ইচ্ছে করছিল। ন্যাকা ছাতার মাথা, আমার ঘুমটাই নষ্ট করে দিল। আমি এর প্রত্যুত্তর না করে মুচকি হেসে আপির পাশে শুয়ে পড়লাম। আপি মুখে যত যাই বলুক না কেন, মনে মনে যে সে আসিফ ভাইয়ার কলে কতটা খুশি হয়েছে তা আমার জানা আছে। চোখ দুটো বন্ধ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম। অনেকটা সময় পরও দু চোখের অতলে ঘুমের বশত হলো না। এর কারণ হিসেবে কি দায়ী করব? আজ বিশেষ কি হলো যে আমার মতো ঘুম পোকা একটা মেয়ের ঘুম হারাম হলো? বিশেষ বলতে শুধু একটাই ঘটনা আছে, তা হচ্ছে কুঞ্জ ভাই। কুঞ্জ ভাইয়ের এই মুহূর্তে এই বাড়িতে অবস্থান, ধুর ভাল লাগে না। এপাশ ওপাশ করতে করতে আমি ক্লান্ত। এদিকে আমার বোন শান্তিতে ঘুমাচ্ছে, সে বড় বোনের ঘুম হারাম করতে না পারলে আমি কোন ক্ষেতের ছোট বোন হলাম? শয়তানি হাসি আমার ওষ্ঠ দখল করে নিল। মিটমিটিয়ে হেসে আমি আপিকে সুর করে ডাকলাম, আপি, ও আপি। আপি ঘুমো ঘুমো কণ্ঠে শুধালো, কি কি? আমি নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আজ কি বার? আপনি বিরক্ত হলো। জবাব দেওয়ার আলস্য বোধ করে আবার ঘুমের অতলে তলিয়ে গেল। আমি বেশি না, আর একটু জ্বালাবো। আবার আপিকে ডাকলাম। আপনি এবার ছোট ছোট করে চোখ পাকিয়ে আমার দিকে তাকালো। আমি মেকি হেসে বললাম, একটা কথা ছিল। আপনি জিজ্ঞেস করলো, কি কি? বড্ড গম্ভীর মুখ করে প্রশ্ন করলাম, আচ্ছা এই যে দেশে দিন দিন দুর্নীতি বেড়েই চলেছে, আমাদের কি এই জন্য কিছু করা উচিত না? ঘুমা, এগুলো পরে ভাবিস।
আপি, তুমি কিন্তু নিজের দেশের ব্যাপারে ভীষণ উদাসীন। প্লিজ লেটস টক অ্যাবাউট ইট। ঘুম পাচ্ছে সোনা। আপি, সিরিয়াস। আপনি আমার চরম স্তরের গম্ভীর মুখভঙ্গি দেখে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ওকে, কি করতে চাস? আমার মনে হয় এই জন্য দায়ী ওই স্লোগানটা। কোনটা? ওই যে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এটা। কিভাবে? আরে এই যে ধরো পাশের বাসার ওই নতুন দম্পতি, ওই যে মাস দুয়েক আগে যে এলো না, তারা এই স্লোগানটাকে অনুসরণ করে দুটি সন্তান নিল। ওই দম্পতির কয়টা সন্তান নেবে এটা তুই কি করে জানবি? আরে ধরতে বলেছি তো। আচ্ছা, ধরলাম। হ্যাঁ, কিন্তু এই দম্পতি 3 নম্বর সন্তানটা একজন সচেতন দেশপ্রেমিক। তো দুই সন্তান মিলে এই দেশ একজন দেশপ্রেমিক মিস করে গেল না। দেশের কত বড় একটা ক্ষতি হয়ে গেল ভেবে দেখেছো? এত সব কি করে বলছিস? এ তো হতেও পারে, কিন্তু ওই 3 নম্বর ছেলেটা একটা বখাটে। ছি, একটা না হওয়া বাচ্চার ব্যাপারে এই ধারণা তোমার? হাউ ক্যান ইউ বি সো নেগেটিভ আপি? যা বুঝতে পারছি আসিফ ভাইয়ের ভবিষ্যতে প্রচুর নেগেটিভিটি আছে। হ্যাঁ, আপনি কিছুক্ষণ হা করে তাকিয়ে উল্টো দিকে ফিরে পুনরায় ঘুমিয়ে পড়লো। এতে যা বুঝলাম আমি, কয়েক ঘন্টা কুঞ্জ ভাইয়ের সংস্পর্শে থাকতেই আমি তার গুণগুলো আয়ত্তে এনে ফেলেছি। প্রচুর হাসি পাচ্ছে, শেষে কিনা আমিও। আচ্ছা, এখন কি করব আমি? আপিকে একটুখানি শান্তির ঘুম উদাহরণস্বরূপ দান করে রুমের বাইরে চলে গেলাম। সমগ্র ফ্ল্যাটের অন্ধকারত্ব ফিচেলে হয়েছে কোথা থেকে আগত এক আলোক রশ্মির দরুন। লক্ষ্য করলাম এই আলোক রশ্মি কুঞ্জ ভাইয়ের রুমের দিক থেকে আসছে। দরজার ফাঁক থেকে আলতো আলো এই অন্ধকারে প্রবলভাবে বিরাজ করছে। কি করব ভেবে আমি কুঞ্জ ভাইয়ের রুমের নিকটে চলে এলাম। না বুঝে না জেনে অকারণে অনিচ্ছায় অনেকটাই মোহাচ্ছন্ন ভঙ্গিতে আমি পর পর 3বার কুঞ্জ ভাইয়ের রুমের দরজায় নক করে বসলাম। হঠাৎ আমার এই ধ্যান কেটে গেল। তৎক্ষণাৎ আমি সরে গিয়ে রান্নাঘরের দেয়ালের পাশে লুকালাম। আমি কুঞ্জ ভাইয়ের রুমে কেন গেছি বুঝতে পারলাম না। উফ, বারবার মনে হলো কোনো এক অদৃশ্য সুতো আমাকে সেই দিকে টেনে নিচ্ছিল। দুই চোখ কোনো সূর্য বেষ্টনী দ্বারা আবৃত ছিল, হাত দুটো বাঁধা ছিল। সুতো যেই দিকে টানছিল আমি নির্বিকার হয়ে ঠিক সেই দিকেই চলছিলাম, কিন্তু কেন? রান্নাঘর থেকে সোজা দিকেই কুঞ্জ ভাইয়ের রুম। সরাসরি তাকালে দেখা যায়, কিন্তু কিছুক্ষণ যেতেই কুঞ্জ ভাই দরজা খুলে ফেললেন। সেই শব্দ কর্ণকুহরে আসতেই খানিকটা কেঁপে উঠলাম। উনি ঘুমাননি এখনো? ওর প্রেমিকার সাথে প্রেমালাপে ব্যস্ত নাকি? নিজেকে তাচ্ছিল্য করে হেসে ফেললাম আমি। সে ভাবনায় নিজেকে হারাতে দেয়া চলবে না। এখন নিজের মনকে একটু শান্তি দিতে হবে, আর তার অন্যতম উপায় হচ্ছে কুঞ্জ ভাইকে জ্বালানো। ঠোঁট এলিয়ে হাসলাম। কিছুক্ষণ পর দরজা লাগানোর আওয়াজ পেয়ে আমি পুনরায় সেই দিকে তাকালাম। হ্যাঁ, দরজা লাগিয়ে দিয়েছেন। পা টিপে টিপে আবারও গেলাম। এবার হয়তো উনি সজাগ। দরজা নক করার সঙ্গে সঙ্গে খুলবেন, তাই 3বার না, একবার নক করে কেটে পড়বো আমি। নক করার জন্য যেই না হাত এগোলাম, অমনি দরজাটা খুলে গেল আর আমার হাত গিয়ে আটকালো কুঞ্জ ভাইয়ের সুপ্রশস্ত বুকে। ধুকপুক 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 আওয়াজেরা যেন মিশে যাচ্ছে আমার সাথে, ওর সাথে। না, কেমন যেন খেইহারা নৌকোর মতো লাগছে নিজেকে। কিন্তু আমি এতটা অনিয়ন্ত্রিত হতে পারি না। তড়িঘড়ি করে নিজের হাতটা সরিয়ে ফেললাম। সামনে কুঞ্জভাই ভ্রুকুচকে দাঁড়িয়ে আছেন। মাতাল করা চোখ দুটো খেলে বেড়াচ্ছে তার মুখশ্রীতে। উষ্ণ ওষ্ঠ যেন হালকা বেঁকে আছে। না তো হাসছেন না গম্ভীর হয়ে আছেন, এত শান্ত। আমার সামনে চাউনিতে কি যেন খেলছে বোঝা দেয়। ওর গা থেকে ভেসে আসে একটা তীব্র ম্যানলি স্মেল। এটার প্রতি ভীষণ দুর্বল আমি, ভীষণ ভীষণ। মুহূর্তেই আমার চোখ গিয়ে আটকালো কুঞ্জ ভাইয়ের গলায়। আর তাকালাম না আমি। অন্য নারীর নিজস্ব পুরুষকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছি আমি। কুঞ্জ ভাই ঠিক বলেন, ছি নবু ছি, সেম অন ইউ। চোখ সরিয়ে মেঝেতে স্থির করলাম। না, আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না, নয়তো সেলফ কন্ট্রোলের দফা রফা হয়ে যাবে। শেষে কিনা কুঞ্জ ভাইয়ের লুচু মহিলা একটা সত্যিতে প্রমাণিত হবে। এটা তো হতে দেয়া যায় না। কিন্তু আবারও কুঞ্জ ভাইয়ের গলার দিকে তাকালাম। একটা ছেলের গলার মধ্যে কি এমন আছে? শুকনো ঢোক গেলে 2 কদম পিছিয়ে গেলাম। এই লোকটা আমাকে পাগল করেই ছাড়বেন। উফ! কুঞ্জ ভাই এবার মুখ খুললেন। আপনাকে সাবধান করতে এসেছি কুঞ্জ ভাই, এ বাসা থেকে বেরিয়ে যান, নয়তো এই লুচু মহিলার হাতে নিজের সম্ভ্রম হারাতে পারেন। আপনাকে দেখে আমার কেমন কেমন যেন লাগছে। বরাবরের মতোই আপনার গার্লফ্রেন্ডের উপর হিংসে হচ্ছে আমার। এগুলো গলা অবধি এসেও কণ্ঠনালীতে আটকে গেল। বিক্ষিপ্ত দৃষ্টি
অস্থির ভঙ্গিতে এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে বললাম, কুঞ্জ ভাই, আই থিঙ্ক। থেমে গেলাম। কি ভেবেছি? কুঞ্জ ভাই তাগিদ না দিয়ে নির্লিপ্ত চাহনিতে তাকিয়ে রইলেন, যেন ওর তরফ থেকে কোনো অশ্রবণীয় সুর আমার কানে ভরাট আর গম্ভীর, সাথে খানিকটা নেশালো গলায় বলে গেল। এই সময় তোমার নামে নবনী, টেক ইউর টাইম। আমি থামা থামা গলায় পুনরায় বললাম, আই থিঙ্ক আই শুড টেল ইউ। কুঞ্জ ভাই বুকে হাত গুজে বললেন, হোয়াট? প্রতি গ্লাসে 7 রাত করে পানি খাওয়া উচিত। কথাটা বলেই জিভ কাটলাম, নিজেকে শুদ্ধ করার জন্য উদ্যত হলাম। মুহূর্তেই আমার ভেতরকার সত্তা আমায় বলল, থাম নবনী, থাম। তুই সমীকরণ জটিলের চেয়েও জটিল করে দিবি, অ্যান্ড ফাইনালি 0 পাবি। তার চেয়ে মুখটা বন্ধ রেখে হাত পা চালিয়ে বিদায় হ। সেই উদ্দেশ্যেই পিছু মুড়ে চলে যাব। তৎক্ষণাৎ আমার ডান হাতের কবজি কোনো শক্ত বন্ধনীর মুঠোতে আবদ্ধ হয়ে গেছে। আমি জানি, চিনে স্পর্শ। না না নবনী, না। এই লোকটার তোকে পাগল করে দেবে। তুই মরবি এই লোকটার মাঝে। সকাল 8টার দিকে ঘুম ভেঙে গেল আমার। চোখ দুটো আলতো ভঙ্গিতে খুলে সিলিংয়ে স্থির করলাম। ঘুম ভেঙে গেছে বলে ভুল হবে, তন্দ্রা আর জাগরণের মাঝামাঝি ছিল আমার অবস্থান। সব কিছু অনুভব করতে পারছি, কখন কে কি বললো সব শুনতে পারছি। এই যে মিনিট 20 আগে আপি তৈরি হয়ে বেরোলো, এটা আমার সুপ্ত মস্তিষ্ক টের পেয়েছে। আজ জাগরণের মাঝে অবস্থান করছিলাম আমি, তবে আজ কোনো তড়িঘড়ি নেই। সকালে ঘুম থেকে ওঠার তাগিদও নেই আমার। মায়ের এত বকা শুনেও সকালের ঘুম ভাঙার মানেই নেই কোনো, কেননা আজ তো কলেজ অফ। কিছু কারণ বশত আজ কলেজটা অফ। সিলিংয়ে স্থির রাখা দৃষ্টি নিজের মন মতলবী কাহিনী গড়া শুরু করলো। আজ কি কি করব মুহূর্তেই তার একটা ছোটখাটো হিসেব কষে ফেললো। চোখের পাতা খানিকক্ষণের জন্য বন্ধ করতে কাল রাতেই সেই দৃশ্য ভেসে উঠল। কুঞ্জভাই যখন আমার হাত ধরেছিলেন, তীর তীর করে কাঁপছিল আমার পাতলা ওষ্ঠদ্বয়। চাহনি অস্থির, কখনো নিচে, কখনো ডানে, আবার কখনো বা বামে। আবার কিছু সময় অবাধ্য মনটা নিষেধ এড়িয়ে তাকিয়েছিল আমার ঠিক সামনে দণ্ডায়মান সেই পুরুষটির দিকে। কিছু বলতে পারছিলাম না, অথচ সেই লোকটা দিব্যি নির্বিকার ছিল। থাকতে পারছিলাম না কেবল আমি। অশান্ত অবাধ্য ছটফট করতে থাকা হৃদয়টা চাচ্ছিল এক্ষুনি বেরিয়ে আসতে। অন্যদিকে সেই স্পর্শ কেন এভাবে ছুলেন আমায়, আমার মনকে? কেন বুকের ভেতরে বিষাদের এক জ্বালা ধরিয়ে দিলেন? আমি শুধু জিজ্ঞাসা দৃষ্টিতে ওর ওই ভয়ঙ্কর সুন্দর চোখের দিকে তাকিয়েছিলাম। সেই তাকানোতে ছিল প্রশ্ন, আপনি কেন আমার কাছে অন্যরকম? সব পুরুষের চেয়ে অন্যরকম কেন? তবে উনি বুঝতে পারেনি এই প্রশ্ন। হয়তো ভেবেছিলেন আমার চোখে জলজল করতে থাকায় প্রশ্নটা ছিল, কি জন্য হাত ধরলেন, আটকালেন কি জন্য? তাই তো তৎক্ষণাৎ শক্ত হয়ে থাকা হাতের বাঁধন ঢিলে করে দিয়েছিলেন, আর কয়েক পলকের মাঝেই তা ছেড়েও দিয়েছিলেন। তারপর আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করলেন। আর ইউ ড্রাঙ্ক? প্রশ্নের মানে বুঝেছিলাম আমি। মাঝ রাতে একটা প্রাপ্তবয়স্ক ছেলের ঘরে একটা যুবতী মেয়ে কেন এলো? এই সমাজ এইসব অন্য নজরে দেখে। সে নজর যে বড্ড বিচ্ছিরি। তবে কিশোরী হৃদয় থোড়াই না সমাজের তোয়াক্কা করে। সেই সময় হয়তো বলতে ইচ্ছে হচ্ছিল, হ্যাঁ, আপনার মাতাল করা সেই চাহনিতে আমি মাদকাচ্ছন্ন। ইয়াপ, আম ড্রাঙ্ক। কিন্তু সে কি আর বলতে পারিনি তো, বলিনি। নিশ্চুপ, স্থির, অবিস্তৃত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। জবাব দিতে পারিনি। কুঞ্জভাই কি ভাবছিলেন তা আমার অজানা ছিল, কেননা ওকে আমি দেখতেই পারিনি। তবে ক্ষণিক সময়ের মধ্যেই কুঞ্জভাই ভরাট গলায় বলে ওঠেন, সোজা রুমে গিয়ে ঘুমা। ব্যাস সেই এক কথা। অনুমতি পেয়েই আমি ছুটে এসেছিলাম নিজের রুমে। গা এলিয়ে দিয়েছিলাম নিজের প্রিয় জায়গায়, সুপরিচিত বিছানায়। ঘুম কি আর চোখে ধরা দেয়? সেই যে রাত বেজেছিল 3টা, তারপর এখন 8টা। মুচকি হাসলাম আমি। লোকটার সামনে আমি নিজেকে হারিয়ে ফেলি। তার শান্ত স্বভাব অন্যদের জন্য, আমার সামনে উনি একটা বজ্জাত লোক। সেভাবেই থাকুক না, কেন যে পাল্টে যায়? ফোঁস করে একটা শ্বাস ফেললাম। অদ্ভুত, কুঞ্জভাই ভারী অদ্ভুত একটা লোক। আমার ভাবনার মাঝেই ফোন রিং হলো। শব্দ পেয়ে ফোন খোঁজা শুরু করলাম আমি। কাল রাতে কোথায় রেখেছি মনেই পড়ছে না। শব্দ অনুসরণ করে দেখলাম ফোনটা বেডসেট টেবিলের ফ্লাওয়ার ভাসের পেছনে। হাতে নিয়ে দেখলাম কল এসেছে। উজ্জ্বল স্ক্রিনে ভেসে আসছে একটা নাম, নীতি। মুহূর্তে মুচকি হাসি আমার ওষ্ঠদ্বয় দখল করে নিল। রিসিভ করে কানে তুলে আবারও বিছানায় গা এলিয়ে দিলাম। ওপাশ থেকে নীতি বলল, বুবু কেমন আছো? আমি মিষ্টি হেসে বললাম, ভালো আছি জান, তুমি কেমন আছো? খালামণি কেমন আছে? মা ভালো আছে? আমিও খুবই ভালো আছি।
খেয়েছো সকালে? হ্যাঁ বুবু, তুমি? উঠিনি এখনো। তো কি মনে করে এত সকালে কল দিলে? ওপাশ থেকে নীতির মিটি মিটি হাসির আওয়াজ এলো। আমার কপাল কুঁচকে গেল, তবে অধরে এখনো খেলা করছে সেই হাসি। নীতি বলল, সারপ্রাইজ আছে তোমার জন্য। কি সারপ্রাইজ? সেটা বলে দিলেই সারপ্রাইজ হলো নাকি? নিজের বোকামি ক্যাটাগরির প্রশ্নের জন্যই হেসে দিলাম। বেশ কিছুক্ষণ নীতি আর খালামণির সাথে কথা বলে কল কেটে দিলাম। আর মিনিট 10 ওভাবেই শুয়ে থেকে উঠে পড়লাম। অস্বস্তি লাগছে। ছুটির দিনে বেলা করে ঘুমোতে ইচ্ছে করলেও আর হয়ে ওঠে না। শাওয়ার নিয়ে গুনগুন করতে করতে ডাইনিংয়ে চলে এলাম আমি। সবার খাওয়া হয়ে গেছে, বাকি রয়ে গেছি আমি আর আম্মু। এটা নতুন না। গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপর আম্মুর দিকে তাকিয়ে ডাক দিলাম আম্মুকে। আম্মু তাকাতেই হেসে দিলাম। আমার এই স্বভাব তার খুব চেনা, খুব ভালো করেই জানে। তাই আর কিছু না বলে পরোটা ছিঁড়ে খাইয়ে দিতে লাগলো। আমিও আরামসে মায়ের হাতে খেতে লাগলাম। এই যে শান্তি আর কিচ্ছু নেই। মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তবে হুট করেই আমার মনের মাঝে কিছু একটার অভাব অনুভব করলাম। সাথে বুঝলাম আমার চোখ এদিক সেদিক কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কি? সময়ের তালে এটাও বুঝলাম আমি কুঞ্জ ভাইকে খুঁজছি। খেতে খেতে আম্মুকে জিজ্ঞেস করলাম, কুঞ্জ ভাই কোথায়? আম্মু নিজেও খাচ্ছে আর বলছে, সকালে সবার সাথেই খেয়েছে, এখন রুমেই আছে। আমি আর কিচ্ছু বললাম না আম্মুকে। আম্মু আবারও বলল, তোর কোনো কাজ আছে আজ? আমি কিছু একটা ভেবে বললাম, না। আম্মু যেন হালকা হাসলো। ভালোই হলো, একটু বড় ভাইয়ের বাসায় যেতে হবে তোকে, ভাবি যেতে বলেছিল। ঠিক আছে, খেয়েই যাব। আচ্ছা, কুঞ্জর সাথেই যাস। মুহূর্তেই যেন ডাইনিং এ ছোটখাটো একটা বিস্ফোরণ হলো। ওর সাথে কেন যেতে হবে? এখান থেকে এখানে আমি একাই যেতে পারবো। এই কথাগুলো অগোচরভাবে আম্মুকে বললাম, কিন্তু আম্মু বুঝলোই না। তার একটাই কথা, আলাদা যাওয়ার কি আছে? একই বাসা থেকে বেরোবে, একই বাসায় যাবে, সেখানে আলাদা কেন? আর কি বলবো আম্মুকে? খাওয়া শেষ করে উঠে নিজের রুমে চলে এলাম। আমি ভাবিনি কাল যা কাহিনী করলাম তারপরে ওর সামনে কি করে যাব আমি। বাসা থেকে বেরিয়েছি, ঢাকার ব্যস্ত সড়কে হেঁটে চলছি। আমার ঠিক পাশেই একটু সামনে হাঁটছেন কুঞ্জ ভাই। সেই যে রাতে কথা হয়েছিল, এরপর আর দুজনের একজনও কোনো কথা বলিনি। আচ্ছা, আমি না হয় লজ্জা পাচ্ছি, তবে উনি কেন কথা বলছেন না? বাচাল লোক একটা, এভাবে তো সারাদিনই বকবক করতে থাকেন। আর এখন যখন চাচ্ছি তখন কথাই বলছেন না। সে যাক গিয়ে। আমি এক দৃষ্টিতে ওকে পেছন থেকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। কুঞ্জ ভাই হোয়াইট টি শার্ট পরে আছেন। মাঝে মাঝে হালকা বড় হওয়া চুলগুলো এক হাতে ছুঁয়ে যাচ্ছেন। আমি ওর পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছি। তিনি 3 মিনিটের এই রাস্তা। প্রথমে একসাথে আসা নিয়ে ঘোর আপত্তি করলেও এখন বলতে ইচ্ছে করছে, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো? আমার অজান্তেই গানটা মুখে এনেছি, গুনগুনিয়ে গেয়ে যাচ্ছি। হঠাৎ কুঞ্জ ভাই পা দুটো থামিয়ে দিলেন। হতবিহবল নেত্রে কুঞ্জ ভাইয়ের দিকে তাকালাম। উনি 2 কদম পিছিয়ে এসে আমার পাশাপাশি দাঁড়ালেন। ওর চাহনি আমার চোখের মাঝেই সীমাবদ্ধ। 1 2 3 সেকেন্ড ছিল। দ্রুত অন্যদিকে সরিয়ে দিলেন, যেন আমার চোখে আর কিছুক্ষণ তাকালেই ওর মন ভস্ম হয়ে যাবে। কুঞ্জ ভাইয়ের অকস্মাৎ পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। ছি ছি ছি, শেষে কিনা এই অবস্থা। এখন কি করলাম? জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাতেই উনি বললেন, তুই এত সাংঘাতিক কি করে হতে পারলি নবু? এই ভরা রাস্তায় আমাকে চোখ দিয়ে গেলে খেতে এত লজ্জা লাগে না? খানিকটা ঘাবড়ে গেলাম, তবু নিজের হয়ে বললাম, আমার বইই গেছে। হুম, তা তো দেখতেই পাচ্ছি। তুই বরং এক কাজ কর, চোখ দুটো ওই যে রিক্সা দেখছিস, ওর চাকার নিচে ফেলে দেয়া যা। এই চোখ বড়ই সর্বনাশা। কথাটা বলেই আবারও বললেন, কিভাবে যে দেখছিলি আমায়, বাসায় নিয়ে আমার শাওয়ার নিতে হবে। উফ, কোথায় কোথায় যে লুচ্চা মাইয়া চোখ দেয়া ছুঁইছে, আল্লাহ। দেখুন কুঞ্জ ভাই, আপনি এভাবে বলতে পারেন না। আমি মোটেও আপনাকে ওভাবে দেখিনি, কখনো দেখিনি। তো দেখিস না কেন? আমি কি দেখতে খারাপ? এখন এটার কি জবাব দেব? ধুর, উনি আগেই ভালো ছিলেন। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছি। ঠিক তখনই আমার ভেতরের সত্তা আমাকে বলল, নে, চেয়েছিলি না এটাই? বজ্জাতটা চুপ ছিল, তখন তো তোর সহ্য হয়নি। নে, এখন খুশি হ। এই খুশিতে গিয়ে মাঝ রাস্তায় লুঙ্গি ডান্স দে। কুঞ্জ ভাই আবারও বললেন। হুম, মনের অগোচরে লুকায়িত অবাধ্য অকথ্য কিছু কথা বেরিয়ে এলো। না, ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর।
তাই তো ঘুমোতে যাওয়ার আগে আপনাকে ভেবে ঘুমানো হয়, আর দিনের শুরুটা আপনাকে দেখেই হয়। বড্ড ফিসফিসিয়েই বললাম। বাসায় চলে এসেছি, কুঞ্জু ভাইকে এক প্রকার এড়িয়েই বাসার ভেতর প্রবেশ করলাম। কিন্তু এরপর কি হবে? ধীরে ধীরে এইভাবে কিভাবে এতটা অনিয়ন্ত্রিত হতে পারি আমি? আমার হৃদয় হরণে কোমল এক রমণী সে, তাকে দেখলেই শুধু দেখে যেতে ইচ্ছে হয়, দু চোখে পড়ে। তার চোখের উপচে পড়া মায়ায় আমি তলিয়ে যাচ্ছি, তার চোখের উপচে পড়া মায়ায় আমি তলিয়ে পাচ্ছি না কুল। তার আশেপাশে না থাকলে নিজেকে ছন্ন ছাড়া লাগে, দিন দুনিয়া হারিয়ে ফেলি। অথচ সেই নারীটি পাশে থাকলে আমি গোটা নিজেকেই হারিয়ে ফেলি। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটা তার সান্নিধ্যে পাল্টে যায়। পুরোই বিপরীত ধর্মী এক সত্য আমাকে কাবু করতে থাকে। আমার সবচেয়ে প্রিয় তার কোমল শরীরের মিষ্টি সেই পদ্মপাপড়ির সুবাস পাগল করে দেয়। কখনো কোনো নারীর প্রতি আমার এমন অনুভূতি আসেনি, তবে তার প্রতি কেন? কারণ একটাই, সে যে ভিন্ন, আমার কঙ্কাবতী ভিন্ন তাকে। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে আমি ঈষৎ কেঁপে উঠলাম। মুহূর্তে ভয় আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়লো। দরদর করে ঘামা শুরু করলাম। মনে মনে দোয়া দুরুদ পড়ে পেছনে মরলাম। আমাকে ভয় পেতে দেখে আমার বিপরীতে অবস্থিত মানুষটা খিলখিল করে হেসে উঠল। চোখ মেলে তাকালাম আমি। সামনে রাহি দাঁড়িয়ে আছে, বুকে হাত রেখে হাফ ছেড়ে বাঁচলাম। পরক্ষণেই এক হাতে রাহির বাহুতে মারলাম। ওহ, আউস মারিস কেন? ভয় পাইয়ে দিয়েছিলাম, আমি তো মনে করেছিলাম আমার পেছনে তোর ভাই। রাহি আবারও হাসলো। সেকেন্ড 10 পর সে প্রশ্ন করলো, ভাইয়ার রুমে কি করছিস? কিছু না বলেই হাতের ডায়েরিটা জায়গা মতো রেখে দিলাম। তারপর আবার রাহিকে বললাম, চল এখান থেকে, তো রুমে যাব। মনি কি করছে এখন? রান্না করছে। শোন, পরশু নৌশির বার্থডে, প্ল্যান করছিস কিছু? করেছি। দুজনে মিলে কথা বলতে বলতে রুম থেকে বেরোলাম। মামার বাসায় এসেই মনির সাথে কিছুক্ষণ গল্প করেছিলাম। কুঞ্জু ভাই বাসায় এসে কোথায় যেন গিয়েছে, তাই মনির সাথে কথা শেষে কুঞ্জু ভাইয়ের রুমে এসেছিলাম। এই বাসায় আমার সবচেয়ে প্রিয় রুম এটা। এখানে সব কিছুতে ওর ছোঁয়া আছে, বাতাসে মিশে আছে তার ঘ্রাণ। এই জন্যই আসা। আমি কুঞ্জু ভাইয়ের বুক সেলফ থেকে বই হাতড়াতে হাতড়াতে তার ডায়েরিটা পেয়েছি, সেটাই পড়ছিলাম। এই ডায়েরিটা আমি এর আগেও পড়েছি। এটা পড়েই তো তার প্রেমিকা সম্পর্কে জেনেছি। মানতেই হবে মেয়েটা সৌভাগ্যবতী। আচ্ছা নবু, তুই থাক, আমি শাওয়ার নিয়ে আসি। 20 মিনিট। জানা আছে তোর আর তোর ভাইয়ের 40 মিনিটের নিচে কখনো হয় না। তুই না হয় মেয়ে মানুষ মানা যায়, কিন্তু তোর ভাই, তার এত সময় লাগে কেন? সে তো পোলা মানুষ, গুনে গুনে 5 মিনিটে গোসল করবে। এর বেশি কেন নেবে সে? আমি কি জানি? এক কাজ করতে হবে, তোর যে ভাবি হবে তাকে বলবো, ভাবি শুনুন, জামাইকে হাতে রাখুন, গোসলে 5 মিনিটের যত সেকেন্ড বেশি লাগবে তত টাকা ফাইন কাটবেন। আপনার ভালোর জন্যই বলছি। এই কথা বললে দেখবি সব একদম ঝাক্কাস। আমার কথা শুনে রাহি হাসলো। কপাল কুঁচকে বললাম, তো হাসি পায় কেন তোর? আমার জামাই এমন করলে না, তাকে আমি ওয়াশরুমে আটকে রাখবো একদম। বলবো তোর আর বের হওয়া লাগবে না, তুই এখানেই থাক। আমার আবার এরম মানুষ দেখলে না রাগ উঠে যায়। উফ, সরি, এরম পোলা মানুষ। রাহি হাসতে হাসতে বলল, তোর কপালে এমন একটাই জুটুক। আমি গেলাম। কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল রাহি। আমি রাহির রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে এলাম। মনি এক ধ্যানে রান্না করছে। আমি পা টিপে টিপে গিয়ে মনির পেছনে দাঁড়ালাম। কিছু লাগবে মা? আমি মনিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, উফ, বুঝে গেলে কি করে যে আমি এসেছি? মনি আলতো হেসে বলল, ওভাবেই। কি রান্না করছে এটা? ছোট মাছ। লুকস ডিলিশিয়াস। মনি হাসলো। আমি আবারও বললাম, আচ্ছা মনি, তোমার ছেলে যে দিন দিন কেমন যেন রূঢ় হয়ে যাচ্ছে, এই ব্যাপারে খেয়াল আছে তোমার? মনি হাতের খুন্তি নাড়ানো বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, সে কি করেছে তোকে ওই গর্ধবটা? কিছু করেনি, তবে মনের ভেতর এক নারীকে রেখে আমার এই বাচ্চা মনটার সাথে খেলছে সে। শেষোক্ত কথাটি বড্ড মিনমিনিয়ে বললাম, যা মনির কানে পৌঁছেনি। মনি জিজ্ঞেস করলো, কি বললি? কিছু না, বলছি তোমার ছেলেকে বিয়ে টিয়ে দিয়ে দাও, পরে আবার মেয়ে পাবে না, বুঝলা? কেন? আমার অমন ছেলের জন্য কি মেয়ের অভাব আছে নাকি? সেই তো, এখন অভাব নেই। দিনকে দিন যেমন হয়ে যাচ্ছে, পরে দেখবে একটা মেয়েও বিয়ে করবে না। সমস্যা নেই, অন্য কেউ বিয়ে না করলে তুই করে নিস। মনির এই একটা কথাতেই আমার সমগ্র মুখশ্রী সিঁদুর লাল বর্ণ ধারণ করে ফেললো। কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। লজ্জা পেলাম বুঝি।
খানিকটা অবাকও হলাম। ওকে পছন্দ করলে তার মানে বাড়ির কারো সমস্যা নেই। ইস, কেন যেন খুশি খুশি লাগছে। মনিকে উদ্দেশ্য করে থেমে থেমে বললাম, তাহলে এখন তাকে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আছি তো। মনি কাজে ব্যস্ত, শুনলো কি আমার কথা? হয়তো হ্যাঁ, কিংবা না। সে যাক গিয়ে, আমার মনে তো লাড্ডু ফুটছে। এখন তার কঙ্কাবতীর একটা ব্যবস্থা তো করতে হবে। আমার জিনিসের ব্যাপারে আবার আমি ভীষণ পজিটিভ। কিছু পছন্দ হয়ে গেলে আমার ওটা লাগবে, মানে লাগবেই। সেম ডিজাইনের অন্য প্রোডাক্ট না, আমার সেটাই লাগবে। কুঞ্জু ভাই বাসায় ফিরেছেন ঘন্টা দুয়েক বাদেই। এদিক ওদিক না তাকিয়ে মনিকে দুটো কথা বলে নিজের রুমে চলে গেলেন। বসার ঘর থেকে আমি সবটাই দেখলাম। বাহ, লোকটার ভাব দেখো, আমাকে যেন দেখেও দেখলেন না। হ্যাঁ, কুঞ্জু ভাই রুমে যাওয়ার মিনিট 10 বাদে আমিও গেলাম সেই দিকে। দরজাটা ভেজানো, ফাঁকা জায়গা দিয়ে ভেতরে উকি দিলাম। না, পুরো রুমে কুঞ্জু ভাই নেই, হয়তো শাওয়ার নিচ্ছেন। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করতেই দেখলাম কুঞ্জু ভাই বারান্দা থেকে বেরোলেন। চোখাচোখি হয়ে গেল আমাদের। শুকনো একটা ঢোক গেলে মনে মনে বাহানা আওড়াতে লাগলাম। কুঞ্জু ভাই ভ্রু কুচকে বললেন, কি? ইয়ে বলছিলাম কি, আপনি শাওয়ার নেবেন না? হুম, নেব। এটা বলার জন্য রুমে এসেছিস? না মানে হ্যাঁ, মনি বলল। কুঞ্জু ভাই আমাকে থামিয়ে দিলেন। থাক, কিছু বলতে হবে না, বস এখানে। আমি চুপচাপ গিয়ে সোফায় বসে পড়লাম। কুঞ্জু ভাই নিজের হাতের ফোনটা বিছানায় ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। যাওয়ার আগে ওর ঠোঁটের সাথে লাগোয়া সেই বাঁকা হাসিটা আমার দৃষ্টিগোচর হয়নি। উনি কি বুঝে গেলেন? কপাল কুঁচকে ঠোঁট কামড়ে ভাবতে লাগলাম, উনি হাসলেন কেন? উত্তর পেলাম না, কিন্তু বিছানার উপর ফেলে রাখা ফোনটা আমার নজর কাড়লো। এদিক ওইদিক তাকিয়ে চোরের মতো ফোনের কাছে গেলাম। ফোন হাতে নিয়ে দেখলাম লক করা। পাসওয়ার্ড কি হবে? প্রথমবার লিখলাম 0304199। ওর জন্ম তারিখ এটা, কিন্তু খুললো না। পরের বার মনির জন্ম তারিখ ট্রাই করলাম, তাও হলো না। আর একবার করা যাবে ভাবতে লাগলাম। অনেক ভেবে এক পর্যায়ে লিখলাম কঙ্কাবতী। ব্যাস, খুলে গেল। ইস, প্রচুর রাগ লাগছে। এত দরদ কিসের ওই মেয়ের প্রতি? ওই মেয়েটাকে এখন সামনে পেলে না তুলে একটা আছাড় দিতাম। শাকচুনিটা আমার জিনিসের দিকে হাত বাড়িয়েছে। কুঞ্জু ভাইয়ের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট সব দেখতে লাগলাম। না, কোথাও এই কঙ্কাবতীকে খুঁজে পেলাম না। কুঞ্জু ভাই যে শেয়ানা, কোন চিবা যে লুকিয়ে রাখছে কে জানে। এসব কাছে আধ ঘন্টা পেরিয়ে গেছে, আমার হাতে আছে আর 10 মিনিট। যা যা করার এই 10 মিনিটেই করতে হবে। ভাবতে ভাবতে কুঞ্জু ভাইয়ের মেসেঞ্জারে আমার ইনবক্স ওপেন করলাম। একদম ফাঁকা, কোনো কথা হয়নি। অন্য হাতে নিজের ফোনটা বের করলাম। কুঞ্জু ভাইয়ের ফোন থেকে নিজেকে মেসেজ করলাম। শোনো, নিজের ফোন থেকে মেসেজ করলাম। বলুন। ওর ফোন থেকে মেসেজের রিপ্লাই দিলাম, তোমাকে আমার খুব ভালো লাগে। আমার ফোন থেকে দুটো অবাক হওয়ার ইমোজি লিখে লিখলাম হোয়াট। হঠাৎ কুঞ্জু ভাইয়ের ফোন থেকে লিখলাম না, অনেক আগে থেকেই। বলার সাহস পাইনি। নিজের ফোন থেকে লিখলাম তা আজ কিভাবে পেলেন। কুঞ্জু ভাইয়ের ফোন থেকে লিখলাম অপেক্ষা করতে করতে যদি অন্য কারো হয়ে যাও, তাই আগেই বলে দিলাম, এখন যা হবার হবে। বুঝলাম, বোঝাবুঝি না, সে ইয়েস অর নো। নিজের ফোন থেকে লজ্জার ইমোজি দিয়ে লিখলাম ইয়েস। ব্যাস, এই কনভারসেশনের একটা স্ক্রিনশট নিলাম। এরপর কনভারসেশনটা ডিলিট করে দিলাম। স্ক্রিনশট ভালো মতো এডিট করে নিলাম যাতে আমার নাম না বোঝা যায়। তারপর কুঞ্জু ভাইয়ের ফেসবুকে এই স্ক্রিনশটটা পোস্ট করে দিলাম। ক্যাপশনে লিখে দিয়েছি অনেক অপেক্ষার পর ফাইনালি সে আমার। সাথে দুটো রেড লাভ ইমোজি। আহা, এবার যা শান্তি লাগছে আমার। গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটাও ডিলিট করে ফোনটা জায়গা মতো রেখে দিলাম। তখনই পেছন থেকে দরজা খোলার সাউন্ড পেয়ে সেই দিকে তাকালাম। শত শাওয়ার নেওয়া কুঞ্জু ভাইয়ের দিকে তাকাতেই মনে হলো আমার হৃৎপিণ্ড একটা স্পন্দন মিস করে গেল। তারপর পরপর তুমুল বেগে স্পন্দিত হতে লাগলো। আমাকে রুমের মাঝ বরাবর দাঁড়িয়ে থাকতে দেখে কুঞ্জু ভাই বললেন, এভাবে মূর্তি বনে আমাকে দেখার কিছু নাই, আমি জানি আমি দেখতে অসাধারণ। হ্যাঁ, মুখ ভ্যাটকালাম। কুঞ্জু ভাই আমার এহেন প্রতিক্রিয়া দেখে শব্দ করে হাসলেন। হাসতে হাসতে হাতের টাওয়ালটা আমার দিকে ছুঁড়ে বললেন, ব্যালকনিতে শুকোতে দিয়ে আয়। কিছু না বলে তাই করলাম। এখন কোনো মতে ওর সামনে থেকে সরতে হবে। উনি পাশে থাকলেই হৃৎপিণ্ডটা কিভাবে যেন লাফায়। উফ, হার্টের পেশেন্ট বানিয়ে দিয়েছেন আমায়। সন্ধ্যের পরপরই বাসায় চলে এসেছি। ভীষণ চিল মোডে আছি, সাথে খুব খুশিও হাসিও পাচ্ছে। এখন ওই মেয়েটা যদি পোস্টার দেখে ফেলে তো ব্রেকআপ। আহা, শান্তি শান্তি লাগছে। ব্রেকআপ যে কারোর শান্তির কারণ হতে পারে তা এতদিনে বুঝলাম আমি।
পরে টেবিলে বসে বইয়ে মুখ গুজে এইসব ভাবছিলাম আমি। জীবন কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। সকালের আনন্দে আত্মহারা মনটা দুপুর হতে না হতে ঘন কালো মেঘে ছেয়ে যায়, তবে তার সরতেও সময় লাগে না। এই যে আমাকেই দেখো। তৎক্ষণাৎ মাথায় এলো কুঞ্জ ভাই কি পোস্টটা দেখেছেন, তবে ওর প্রতিক্রিয়া কি? রেগে আছেন নাকি বিক্ষিপ্ত মস্তিষ্কে ভেবে চলেছেন হলোটা কি? কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে যদি বুঝে ফেলেন কাজটা আমার, তবে বিষয়টা ভেবেই আমার উজ্জ্বল মুখখানা প্যাঁচার মতো হয়ে গেল। নিজেকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে শব্দ করেই বলে, তা হবে কেন? কিভাবে বুঝবেন? আর বুঝলেই বা কি, ভয় পাই নাকি ওকে আমি? এতে যেন আমার ভেতরের সত্তা আমাকে ব্যঙ্গ করে বলে উঠলো, সিরিয়াসলি নবু, ভয় পাস না? আমি মাঝে তাড়ানোর মতো করে হাত নেড়ে বললাম, আরে না, কেন পাবো? হুইজ হি? সে আবারও বলল, তবে যে তোর কুঞ্জ ভাইয়ের কড়া চাহনিতে ঘেমে নিয়ে একাকার হয়ে যাস সে বেলায়? আমি আবারও বললাম, হুস, পাগল দেখলে মানুষ ওরকম একটু একটু সবাই করে। তুই তোর কুঞ্জ ভাইকে পাগল বললি? বলতে পারলি তুই? আমি ব্যাপারটা একটু অবজ্ঞা করেই বললাম, কি তোর কুঞ্জ ভাই? তোর কুঞ্জ ভাই লাগিয়ে রেখেছিস কেন? সে আমার কবে হলো? তাহলে তার জন্য এসব বাজে বাজে পোস্ট করেছিস কেন? ও এমনি, সে যাই বলিস, ধুর ছাই, বিদায় হ। মস্তিষ্কের সাথে মনের তর্ক থেকে বাঁচার জন্য পাশ থেকে ফোন হাতে তুলে ফেসবুক ওপেন করলাম। নিউজ ফিড স্ক্রল করতে করতে আজকের সেই পোস্টটার সামনে এলো। অনেকগুলো কমেন্ট এসেছে। বেশ ধীরে সুস্থে কমেন্টগুলো পড়তে শুরু করলাম। অধিকাংশ কমেন্টেই এই ছিল যে, ডেয়ার নাকি ভাইয়া? এটা দেখে আমার পেট ফেটে হাসির উপক্রম। মানে সবাই মনে কি করে, কিছু উলটপালট কাহিনী মানে ডেয়ার। আর কিছু সংখ্যক কমেন্ট এসেছে কংগ্রাচুলেশনস। এইসব কমেন্ট পড়তে পড়তেই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। আমি ভাবতে লাগলাম, এটাকে পরিচিত কেউ। ভেবেও যখন কিছু পেলাম না, তখন আমি কলটা রিসিভ করার জন্য উদ্যত হলাম। আর অমনি কলটা কেটে গেল। আর সঙ্গে সঙ্গে একটা মেসেজ এলো, আচ্ছা। আমি কিছুক্ষণ হা হয়ে তাকিয়ে ভাবলাম, কি আচ্ছা? আর উনি কে? হয়তো রং নাম্বার হবে। তাই আর মাথা ঘামালাম না। আমার ফোনে তেমন কারো কল আসেও না, এলেও রং নাম্বার। তাই ফোন রেখে আবারও পড়তে বসলাম। ঘন্টাখানিক পরেই আবারও আমার নাম্বারে কল এলো। হাতে নিয়ে দেখলাম আমার ফ্রেন্ড নৌশি কল করেছে। রিসিভ করেই বললাম, তোকেই কল দিতে চাচ্ছিলাম কিন্তু ভুলেই গিয়েছিলাম। শোন না, শিলা ম্যাম তো কাল থেকে আবারও কলেজে জয়েন করবেন। ভুলে গিয়েছিলাম ম্যামের যে ছুটি শেষ। এতদিন তো রাকিব স্যার ক্লাস করিয়েছেন, পড়ে না গেলেও কি ছুটি বলেননি। তাই বায়োলজি সেকেন্ড পেপারের লাস্ট ক্লাসেও অমনোযোগী ছিলাম। কিন্তু শিলা ম্যাম, ফটাফট একটু নোটসগুলো আমাকে হোয়াটসঅ্যাপ কর না। নসিয়া অস্থির চিত্তে বলল, ছাড় ওগুলো, এটা বল কে তোকে প্রপোজ করলো? মুহূর্তেই যেন আমার মস্তিষ্ক ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে গেল। তাজ্জব বনে গেলাম আমি। প্রপোজ কে করবে আমাকে? কার এত সাহস? আমাকে যারা চেনে তারা ভুলেও আমায় প্রপোজ করার দুঃসাহস দেখাবে না, কেননা আমি সোজা থাপ্পড় মেরে দিই একদম। আর হাড়গোড় ভাঙার জন্য তো কুঞ্জ ভাই আছেনি। ব্যাপারটা বেশ ঘোলাটে। আরো পরিষ্কার করার জন্য নহসিনকে বললাম, কি পাগলের মতো যা তা বলছিস? কে প্রপোজ করবে? আরে শালি, নিজের টাইম লাইনে দেখ। কথাটা বলে কলটা কেটে দিল নওশিন। আমি কিছুক্ষণ হতভম্বের ন্যায় বসে রইলাম। মিনিট 5 অতিক্রম করতেই তড়িঘড়ি করে ফেসবুক ওপেন করলাম আমি। নিজের টাইমলাইনের লাস্ট পোস্টটা দেখতেই আমি বিস্ময়ে হতবাক। কুঞ্জ ভাইয়ের টাইমলাইনে করা সেই ফেক চ্যাটটা আমার টাইমলাইনে পোস্টেড, ক্যাপশনে লেখা, ফাইনালি হি প্রপোজড মি। কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে বসে রইলাম। এটা কি হলো? প্রচুর কমেন্ট আসছে, সাথে মেসেঞ্জারে অনেকেই জিজ্ঞেস করছে এটা কে করেছে। তা বুঝতে আমার মোটেও বেগ পেতে হলো না। আবারও সেই নাম্বার থেকে দুটো দাঁত কেলানো ইমোজি মেসেজ এলো। পরপরই আমি দাঁতে দাঁত চেপে গর্জন করে উঠলাম, কুঞ্জ ভাই! রাতের খাওয়া দাওয়া শেষে আরেক বায়না জুড়ে বসলাম, আলাদা ঘুমানোর। কিন্তু আপি মানছেই না। আচ্ছা, আমি তো বড় হয়েছি, আলাদা ঘুমালে সমস্যাটা কোন জায়গায়? আমাকে কি এরা এখনো বাচ্চা পেয়েছে নাকি? আবারও আপিকে বললাম, একটা রাতই তো। আপি সরু চোখে তাকিয়ে বলল, পারবি না তুই। পারবো পারবো, গেলাম আমি। একদমই না, পরে মাঝরাতে এসে জ্বালাবে। এর আগেও করেছিস, তা হবে না। চুপচাপ এখানেই শুয়ে পড়। আমি এবার চটে গেলাম। বড় হয়ে গেছি আমি, ভয় পাই না একা থাকতে। তারপর একটু শান্ত গলায় বললাম, ও আপি, যাই না। আপনি নির্বিকার ভঙ্গিতে শুধু বলল, না। আমি বিছানায় এসে বসলাম। আমি অন্ধকারে ভয় পাই, মূলত পাশে কেউ না থাকলেই ভয়টা পাই।
এই জন্য ছোট থেকে আমাকে কখনো আলাদা থাকতে দেওয়া হয়নি, যদিও বা বায়না করেছি অনেক, থাকতে গিয়েও পারিনি। একা শুলেই মনে হয় কেউ আমার পায়ের কাছে বসে আছে, তার নিঃশ্বাস আমার পায়ে পড়ছে, কিংবা খাটের নিচে কেউ বসে বসে গোঙাচ্ছে। মাঝে মাঝে অন্ধকার রুমে উজ্জ্বল চোখও দেখতে পাই। এগুলো অবশ্যই আমার অবচেতন মনের ভ্রম, বই আর কিছুই না। মানুষ যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তিত থাকে কিংবা ভয় পায়, তখন এরকম অনেক কিছুই দেখে। আমিও তাই দেখতাম, মনে করতাম ভূতগুলো আমাকে খেয়ে ফেলবে। সেবার তো ঘটলো এক বাজে ঘটনা। মাঝরাতে একা শুয়ে শুয়ে ফোন টিপছিলাম, তখন মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে, আমার দিকেই তাকিয়ে আছে। আমার আর পাশের এই বস্তুটিকে দেখার ইচ্ছে বা সাহস কোনোটাই জাগেনি। গায়ের কাঁথা যেভাবে ছিল সেভাবেই নিয়ে উঠে আপির রুমে চলে এসেছিলাম। আপি দরজা খুলেই রেখেছিল। এসে দেখি আপি বেঘরে ঘুমোচ্ছিল। গায়ের কাঁথাটা মেঝের সাথে এমনভাবে লেপ্টে ছিল যে যে কোনো সময় আমি পড়ে যেতে পারতাম। তাই ভালো করে সেটা নিজের সাথে পেঁচিয়ে নিয়েছিলাম। তারপর আপিকে সুন্দর মতো ডাকা আরম্ভ করলাম। আপি জাগ্রত হয়ে আমাকে নিজের সামনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেবার যা ভয় পেয়েছিল, মোটে 1 সপ্তাহে জ্বর মাখিয়ে বিছানায় পড়েছিল সে। এরপর থেকে আমাকে আর একা ঘরে থাকতে দেওয়া হয় না। আমি বিছানার উপর মন খারাপ করে বসে আছি। আপিকে কি আরেকবার জিজ্ঞেস করব? যদি মেনে যায়, লাস্ট ট্রাই। মন খারাপের ভান করে বললাম, জীবনে কি শখ আহ্লাদ থাকতে পারে না আপি? আপি ফোন ঘাটছিল। আমার কথা শুনে ফোন থেকে মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, তা থাকবে না কেন? আমারও তো একা ঘুমানোর শখ জেগেছে। এখন কি এই শখটাকে হিরো আলমের গানের মতো অ্যাভয়েড করব? আমি ছলছল নেত্রে আপির দিকে তাকিয়ে কথাটা বললাম। আপি বড্ড অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। কেন যেন মনে হচ্ছে এতে কাজ হলো। আপি কিছুক্ষণ ভেবে তপ্ত শ্বাস ফেলে বলল, যা, তবে সকালের আগে আর এ মুখও হবে না। খুশি এবার আমি। অধর কোণে হাসি ছড়িয়ে বললাম, ওকে ওকে ডান। নিজের ফোনটা হাতে নিয়ে কুঞ্জ ভাইয়ের রুমে চলে গেলাম। সন্ধ্যেতে নিজের টাইমলাইনের অমন পোস্টের কারণে যেই বিষয়টা আমাকে জেগে ধরেছিল তা কাটাতে আমার বেশ সময় লেগেছিল। আর কাটানোর পরপরই যেভাবে হাসি শুরু হয়েছিল তা যেন থামার নামই নিচ্ছিল না। আর যাই হোক, রিভেঞ্জটা দারুণ ছিল। পোস্টার ডিলিট করিনি, ইচ্ছে করেই করিনি। একটা ভ্রান্তি হিসেবেই হোক, তার প্রপোজালই তো ছিল এটা। তাছাড়া ডিলিট করার প্রয়োজন নেই। আমার অ্যাকাউন্টে তো আর তার মতো 14 গোষ্ঠীর বসত নেই। সবগুলো ব্লক লিস্টে আরামায়েশ করছে। ভাবতে ভাবতে খিলখিলিয়ে হেসে উঠলাম। রুমে ঢুকে আর লাইট অন করলাম না। দরজা ভিজিয়ে দিয়ে রুমের মাঝ বরাবর চলে এলাম। মুখ ভরে লম্বা একটা শ্বাস টেনে নিলাম। আজ সকালেও কুঞ্জ ভাই এই রুমে ছিলেন। এখনো তার পারফিউমের স্মেল এখানে মিশে আছে। বড্ড প্রিয় এই স্মেলটা। ফোনটা বেড সাইড টেবিলে রেখেই বিছানার উপর গা এলিয়ে দিলাম। ইস, মনে হচ্ছে যেন আমি কুঞ্জ ভাইয়ের সাথেই আছি। আমি আর কুঞ্জ ভাই একা রুমে। উফ, ভাবতেই আমার ফুলকো গাল দুটো সিঁদুর লাল বর্ণ ধারণ করলো। নিজের এমন কুরুচিপূর্ণ ভাবনার উপর ছি ছি করতে লাগলাম। সোজা হয়ে শুতেই বাম হাত গেল বিছানার মধ্যাংশে। হাতের নিচের অংশটা বিছানার চাদরের মতো মসৃণ নয়। অন্য কিছুর আভাস পেতেই বুঝলাম পাশেই অগোছালো হয়ে নকশি কাঁথাটা ছড়িয়ে আছে। কেউ গোছায়নি নাকি? কথাটা ভেবে এই কাঁথাটা নিজের দিকে টেনে গায়ে জড়িয়ে নিলাম। বিছানার অপর পাশে খানিকটা চেপে আসতেই শক্ত কিছু একটা সাথে ঠেকে গেলাম আমি। দেয়াল নাকি? না, তবে কি? এই রুমে তো কোলবালিশও ছিল না। তবে সে যাই হোক, ভালোই লাগছে। হাত পা উঠিয়ে এই কোলবালিশটা জড়িয়ে ধরে শুনলাম। কোলবালিশ এত লম্বা হয়, তার উপর কেমন শক্ত, তবুও ভালো লাগছে। কুঞ্জ ভাইও এমন শক্ত। এই কোলবালিশ দিয়ে ওর স্মেল পাচ্ছি আমি। ঘুমেরা চোখের মাঝে ভর করছে। আবছা আবছা ঘুমে তলিয়ে যাচ্ছি। কোলবালিশটাকে তার উপর ওঠানো হাত আর পা দিয়ে আরো শক্ত করে চেপে ধরলাম। এবার তো আমি পুরোটাই কোলবালিশের উপরে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। রোমশ কিছুটা নাকে ঠেকেছে। কুঞ্জ ভাইয়ের স্মেলটা আরো প্রকটভাবে আসছে। হঠাৎ কোলবালিশটা নড়ে উঠল। আমার অবচেতন মন জাগ্রত হলো। ফট করে চোখ দুটো খুলে নিলাম। আমি ধীরে ধীরে বুঝতে পারছি, তবে ব্যাপারটা জটিল হচ্ছে আরো। কিছু করতে যাব তার আগে ভরাটার গম্ভীর গলায় কেউ একজন চাপা আর্তনাদ করে বলে উঠল, পেতনি, আরে এ তোমার হবু স্বামী সম্ভ্রভরণ হচ্ছে এখানে, রক্ষা তো করো, দয়া করে রক্ষা করো। আমি আর কোনোদিন মেয়েদের দিকে চোখ তুলে তাকাবো না। ওরা আমার বোনের মতো, তুমি বাদে সব মেয়ে আমার বোন। ওই যে চাচার কথাবার্তার দিব্যি। রুমের কোনায় রাখা সিঙ্গেল সোফাটিতে গুটি সুটি মেরে বসে আছি আমি। লজ্জায় মরি মরি অবস্থা আমার। লাইট অন করা, সবকিছু কেমন যেন শান্ত শান্ত হয়ে আছে। অদ্ভুত রকমের নিস্তব্ধতা বিরাজ করছে। চোখ দুটো তুলে সামনে তাকালাম। খাটের ঠিক মাঝ বরাবর কুঞ্জ ভাই বসে আছেন। চেহারার
ভরকে যাওয়া ভাব লক্ষণীয়, স্থির দৃষ্টিতে মেঝেতে তাকিয়ে আছেন। গায়ের উপরাংশে একটা সুতোও নেই। সুঠাম দেহের এমন নিখুঁত কারুকার্য দেখে আরেক পশলা লজ্জা আমার সম্মুখে ছেয়ে গেল। দৃষ্টি সরিয়ে নিলাম আমি। আচ্ছা লোক তো, এভাবে একটা মেয়ে মানুষের সামনে বসে আছে, সেই খেয়াল কি নেই ওর? এতটা বেখেয়ালি কি করে হতে পারেন উনি? না, আমার সামনেই তো বেখেয়ালি হবেন। ওর সবকিছু তো আমারই। ইন ফিউচার এরকম কত কিছু হবে। ধ্যাত, আমার লজ্জা করে কেন? আজই গুগলে সার্চ করে কি করে লজ্জা কমানো যায় এটা দেখতে হবে। আবার কুঞ্জ ভাইয়ের দিকে তাকালাম। মেঝে থেকে দৃষ্টি সরিয়ে উনিও আমার দিকে তাকালেন। চোখাচোখি হয়ে গেল। ওর অসহায় চাহনি আমাকে ঘায়েল করলো। না, এইভাবে আমার ওর ঘরে ঢোকা উচিত হয়নি। অন্তত একবার তো খেয়াল করা উচিত ছিল। আমার ভাবনার মাঝে কুঞ্জ ভাই কাঁথা টেনে নিজের সর্বাঙ্গ ঢেকে রাশভারী কণ্ঠে বলে উঠলেন, শয়তানি ইবলিশের নানি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আমি অসহায় কণ্ঠে বললাম, দেখুন কুঞ্জ ভাই। ছি নবু ছি, আমি ভীষণ ভদ্র এবং শালীন একটা ছেলে, ওসব আমি দেখবো না। ধ্যাত, শুনুন। কি শুনবো আর কি শোনার আছে? তোর মনে যে এই ছিল তা তো আমি জানতাম, কিন্তু এভাবে এসব ছি 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 ছি। ধুর বজ্জাত লোক। এভাবে বলতে পারলি? কিভাবে বলেছি? একে তো আমার সম্ভ্রম নিয়ে খেলছিস, তার উপর আবার গালি দিচ্ছিস। হায় রে। না, আর শান্ত থাকতে পারলাম না। এবার যেন চটে গেলাম আমি। সিঙ্গেল সোফা ছেড়ে উঠে কুঞ্জ ভাইয়ের সামনাসামনি দাঁড়ালাম। কুঞ্জ ভাই ভ্রু কুচকে তাকিয়ে আছেন। হয়তো আমার মতলব বোঝার প্রচেষ্টায় আছেন। তবে ওর কিছু বুঝে ওঠার আগেই আমি গায়ের কাঁথাটা এক টানে সরিয়ে দিলাম। কুঞ্জ ভাই চোখ দুটো বিশাল আকৃতির করে ফেললেন। আমি সেই সবে পাত্তা না দিয়ে ওর গলার দিকে তাকালাম। খেয়াল করলাম কাঁথার টানের বদৌলতে আমার নখে ওর গলায় আঁচড় লেগেছে। আমি বাঁকা হেসে সেই আঁচড়ে হাত বুলিয়ে দিলাম। কুঞ্জ ভাই ঘামছেন, থরথর করে কাঁপছেন। ওর কম্পন আরো বাড়িয়ে দেওয়ার জন্য ওর দিকে ঝুঁকলাম আমি। অধর সংকুচিত করে গলার সেই আঁচড়ের দিকে আড়াআড়িভাবে চুমু এঁকে দিলাম আমি। কুঞ্জ ভাই তৎক্ষণাৎ ছিটকে একদম দেয়ালের সাথে মিশে গেলেন। অবিশ্বাস্য নেত্রে আমার দিকে তাকিয়ে আছেন। আমি তেচরা হেসে বললাম, লুচ্চামের কি দেখলেন? এই তো শুধু ট্রেইলার। চোখ মেরে অব্যক্ত কথাটা বুঝিয়ে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। দরজার চৌকাট পেরোতেই বুকে হাত রেখে হাত ছেড়ে বাঁচলাম। এতক্ষণে মস্তিষ্কে খেললো, একটু আগে রাগের বসে কি করেছি আমি? এত সাহস আমার কোত্থেকে এলো? বাপরে বাপ, দুঃসাহসী নবু। আপির রুমে আজ আর আমার যাওয়া হবে না, তাই আর এখানে দাঁড়িয়ে সময় অপচয় না করে সোজা গেস্ট রুমে চলে এলাম। আজ বিকেলেই আম্মু পরিষ্কার করেছে। কি কারণে পরিষ্কার করেছে তা আমার অজানা। জিজ্ঞেস করলেই না না জানবো আমি, সে জিজ্ঞেসটাই তো করিনি। তা অবশ্য করবো কি করে? মন মস্তিষ্ক সব ওই বজ্জাত লোকটাকেই ঘিরে। কিন্তু এখন ভাবনার বিষয় হলো, কুঞ্জ ভাই হুট করে এইখানে কোত্থেকে এলেন? তিনি তো ছিলেন না, রাতে খাওয়ার সময় তো ছিলেন না। তবে আমি আমার গন্তব্যের দিক পরিবর্তন করে ফেললাম। সোজা আব্বু আমার রুমে চলে এলাম। অন্য কিছু না ভেবে সোজা কারাঘাত করলাম। মিনিট 3 বাদেই আব্বু দরজাটা খুললেন। আমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আব্বু ভ্রু কুচকে ফেললেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত রাতে ঘুমাননি? কোনো সমস্যা? আমি বুঝতে পারলাম এই সময় আমার আসা উচিত হয়নি। সকালেও তো আসতে পারতাম, কিন্তু না, আমি যে গাধি এটা আমাকে বারবার প্রমাণ করতেই হবে। আমাকে এমন গাধামোর জন্য মনে মনে নিজেকে কষিয়ে থাপ্পড় মারলাম আমি। আব্বু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছেন, তা দেখে আমি মেকি হেসে বললাম, ঘুম আসছিল না আব্বু, অনেকদিন হলো জমিয়ে গল্প করা হয় না, সময় পাই না তাই। এত রাতে গল্প করার জন্য এসেছেন? প্রশ্ন করে আব্বু হেসে দিলেন। আমিও হাসলাম। প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, ডিস্টার্ব করে ফেললাম? আব্বু কিছু না বলে এবারও চমৎকার ভাবে হাসলেন। আমি আবারও বললাম, সকালে তো আপনার অফিস আছে, আমারও কলেজ আছে, আমি বরং যাই, আপনি ঘুমান। আব্বু বুকে হাত গুজে বললেন, গল্প করার লোভ জাগিয়ে দিয়ে এখন পালানো হচ্ছে? আমি দাঁত কেলিয়ে হাসলাম। আব্বু তাতে বললেন, আপনি বসার ঘরে গিয়ে বসুন, আমি ভেতর থেকে আমার চশমা নিয়ে আসছি। এখানে কথা বললে আপনার আম্মুর ঘুমে ব্যাঘাত ঘটবে। সবাই ঘুমিয়েছে। আচ্ছা আব্বু, বলেই আমি বসার ঘরের দিকে চলে এলাম। আমার আব্বু একজন চমৎকার মানুষ। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ মনে হয় তাকে। দাদুমার কাছে ছোটবেলায় শুনেছি আমার আব্বু নাকি সেই কালে তার পরিপাটি স্বভাব এবং মার্জিত ব্যবহারের জন্য বেশ পরিচিত ছিলেন। লেখাপড়াতেও দারুণ ছিলেন। প্রতিটা শিক্ষক তাকে অবিরাম ভালোবাসতেন, তবে একটু ব্যতিক্রম ভাবে ভালোবাসতেন। আব্বুর হাই স্কুলের ইংলিশ টিচার রমিজ স্যার। ভালোবাসার পরিমাণ
এতটাই বেশি ছিল যে আব্বুর পুরো ছাত্র জীবনে কেবল এই রমিজ স্যারের কাছেই তিনি মার খেয়েছেন, তাও আবার বেধড়ক মার। আর সেই স্যারের মেয়েই হচ্ছেন আমার আম্মু। আব্বু এখনো বলেন, যেমন বাপ তেমন মেয়ে, খাঁটি দজ্জাল একদম। আব্বুর কথাটা আমার সাথেও যায়। সবাই বলে আমি নাকি আব্বুর ফিমেল ভার্সন, আর আপি আম্মুর মতো হয়েছে। আমি বসার ঘরে এসেই ডিভানে গা এলিয়ে দিলাম। হাতের ফোনের ডিসপ্লে লাইট অন করে দেখলাম 11:30 বাজে। আব্বুর ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়। লিভিং রুমের লাইট তাই 12টা অবধি জ্বালানোই থাকে। ডিসপ্লেতে খেয়াল করলাম আমার একটা ছবি, এটা নানু বাড়ির বাগানে তোলা। আমার পরনে আট পরে করে টকটকা লাল রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে মোটা করে কাজল লাগানো, যা লেপটে গেছে। হাঁটু লম্বা চুলগুলো মাঝ বরাবর সিতি করে ছেড়ে দেয়া, বাতাসে উঠছে। বা পাশে কানে একটা জবা ফুল গুজে রাখা। সেদিন বাগানের ফুলগুলো দেখেছিলাম। সময়টা গোধূলি ছিল। ঢলে পড়া সূর্যের ঈষৎ লাল আভা আমার এই সাজকে পরিপূর্ণ করে দিচ্ছিল। সেই দিন বাগানের সবগুলো গাছ ফুলে ভরা ছিল। খুশিতে আটখানা আমিটাকে হঠাৎ তখন পেছন থেকে কেউ ডাকে। মুখভঙ্গি না পাল্টে সেইভাবেই তাকাতেই কুঞ্জ ভাই এই ছবিটা ক্লিক করেছিলেন। পরে আমাকে ছবিটা দেখিয়ে বলেছিলেন, ছি, এত বাজে দেখতে, পুরাই পেতনি। কয় কেজি আটা মাখছিস মুখে শুনি, আর ঠোঁটে এটা কি, কার রক্ত খাইছিস? আমি রেগে গিয়ে বলেছিলাম, একদম ফালতু কথা বলবেন না কুঞ্জ ভাই। মুখে 60 টাকা কেজি আটা মাখিনি আমি, ফাউন্ডেশন লাগিয়েছি। ফাউন্ডেশন পুরো গুনে গুনে 5,300 টাকা নিয়েছে, আর ঠোঁটের লিপস্টিক 3,250 টাকা নিয়েছে। বুঝলেন আপনি? কুঞ্জ ভাই তখন হাই তুলতে তুলতে বলেছিলেন, তো দেখ, তোর সামনে এক্সাম্পল আছে। যতই আটা ময়দা মাখা হোক না কেন, কাক কখনো বক হয় না, কাউয়া কাউয়াই থাকে। সেবার রাগটা এত বেশি হয়ে গিয়েছিল যে আমি কুঞ্জ ভাইয়ের চুল টানা শুরু করে দিয়েছিলাম। তারপর কি যে কান্না জুড়ে দিয়েছিলাম আমি, ভাবতেই হাসি পেয়ে গেল। আমার সব কিছুতেই কুঞ্জ ভাই কেমন করে যেন মিশে আছেন। কি ব্যাপার, একা এক বসে হাসছেন যে? আব্বুর কথা শুনে তার দিকে তাকালাম। হাসি থামেনি, বরং খানিকটা প্রসারিত হলো। আব্বুকে জিজ্ঞেস করলাম, কেন হাসতে পারি না? আব্বু আমার পাশেই বসতে বসতে বললেন, অবশ্যই পারেন, তবে হ্যাঁ, আপনার প্রশ্নের বিপরীতে করা প্রশ্ন কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আমি ফটাফট আব্বুর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আর আমার আপনাকে ইরিটেট করতে বেশ লাগে। আব্বু আমার কথার বিপরীতে হাসলেন। কিছু একটা মনে হলো যেন, এমন ভঙ্গিতে শুধালেন, চুলের যত্ন করেন না? আমি চোখ ঘুরিয়ে গালের মাঝে লেপ্টে থাকা চুলগুলোর দিকে একটা নজর বুলিয়ে নিলাম। তারপর ঠোঁট উল্টে বললাম, সময় পাই না তো। আব্বু চাপা শ্বাস ফেলে বললেন, আমার রুমের ড্রেসিং টেবিল থেকে তেল নিয়ে আসুন। সোফায় আব্বু বসে আছেন, আমি ঠিক তার পায়ের কাছে বসে আছি। আব্বু বরাবরের মতোই আমার মাথায় তেল দিয়ে দিচ্ছেন আর গল্প করছেন। ইস, কি যে ভালো লাগছে। কিছুক্ষণ আগেই কথার ছলে আব্বুর কাছ থেকে জানতে পেরেছি কুঞ্জ ভাই ঘন্টাখানেক আগেই এসেছেন। ও বাসায় আবারও মামার সাথে ঝগড়াঝাটি হয়েছে, তাই চলে এসেছেন। আর এসেই ঘুম। জানেন, আমি একদম আমার দাদি বুবুর মতো হয়েছি। দাদি বুবুর কথাবার্তা, চাল চলন সবকিছু অনেকটা রাজকীয় ছিল। তার চুলগুলো ছিল হাঁটুর সমান, দেখতে ভীষণ সুন্দরী ছিলেন। সবাই বলতো আমি নাকি দাদি বুবুর সৌন্দর্য পেয়েছি, তার মতো হয়েছি। আর আপনি হচ্ছেন আমার মতো। আপনার সাথে দাদি বুবুর প্রচুর মিল। আপনি যখন জন্মেছিলেন, আমার আব্বা আপনাকে কোলে তুলে নিয়েই বলেছিলেন, এটা আমার আম্মা, বুঝলেন? আমি মিষ্টি করে হেসে বললাম, হ্যাঁ বুঝেছি। তাহলে তো আপনার উচিত আমাকে এখন থেকে দাদি বুবু বলে ডাকা। কথাটা বলেই খিলখিল করে হেসে উঠলাম। আব্বু হাসলেন। আমি আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে আপনি সম্বোধন কেন করেন? কই, আপুকে কিংবা আম্মুকে তো করেন না। বললাম না, আপনি আমার দাদি বুবুর মতো হয়েছেন, এই জন্য। জানেন আব্বু, আমার না এটা দারুণ লাগে, কত ইউনিক এটা। আমারও ভালো লাগে, বেনুনি করে দেব? হ্যাঁ দিন তো দিন, ভালোই হবে। সকালে ব্রাশ করতে করতে বাসার আনাচে কানাচে ঘুরছিলাম। অভ্যেসটা আমার না, অন্য একজনের। ভালো লেগে গিয়েছিল, তারপর থেকে আমিও করি। হাঁটতে হাঁটতেই খেয়াল করলাম কুঞ্জ ভাইয়ের রুমের দরজাটা খোলা। এবার উকি দেওয়ার চিন্তা মাথায় এনেও ঝেড়ে ফেললাম। ব্রাশ নিয়ে নিজের রুমের বেলকনিতে চলে এলাম। সকালের স্নিগ্ধ এই বাতাসটা আর কিছুটা সময়ই থাকবে, তারপরেই ব্যবসা গরমে শহরের একজন লোকজন অতিষ্ঠ হয়ে পড়বে।
এদিক ওইদিক তাকানোর পরই কুঞ্জ ভাইয়ের রুমের জানালায় চোখ গেল। আমার রুমের বেলকনি থেকে কুঞ্জ ভাইয়ের জানালাটা আড়াআড়ি ভাবে দেখা যায়। জানালার পাশেই কুঞ্জ ভাই দাঁড়িয়ে আছেন, ফোন কানে, তার মুখভাব গম্ভীর। এভাবে কারোর সাথে কথা বলে কেউ? নিশ্চয়ই প্রেমিকার সাথে কথা বলছেন। আমি সিটি বাজালাম। কুঞ্জ ভাই আর চোখে তাকালেন। আমি সেটা দেখতে পেয়েই আমার এলোমেলো চুলগুলো গোছানো শুরু করলাম। কুঞ্জ ভাই দৃষ্টিটা সরিয়ে নিলেন। আমি এবার ডাকলাম, ও হিরো। কুঞ্জ ভাই বিরক্তিকর দৃষ্টিতে তাকালেন। আমি মুচকি হেসে বললাম, আই ওয়ান্না বি ইউর হিরোইন জানেমান। কথাটা শেষ করে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। কুঞ্জ ভাই অতিষ্ঠ, জীবনটা যেন তার ভাজা ভাজা করে দিয়েছে এমন ভাবে দাঁতে দাঁত চেপে জোরপূর্বক হেসে বললেন, হ্যাঁ তো, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ সুইট হার্ট। আমি যেন আকাশের চাঁদ পেয়ে গেলাম হাতে। এমন ভঙ্গিতে বললাম, আও আমার কলিজা রে। না, মশলা দিয়ে মাখিয়ে ভেজে খেয়ে নাও, আমাকে বেঁচে চাই তাইলে। কুঞ্জ ভাই রাগছেন, কিন্তু কি করলাম? এভাবে রাগার কি আছে? কালকের জন্য? আরে বাবা, ভবিষ্যতে এরকম কত কিছু হবে, তাই বলে এভাবে রাখলে চলবে? আমি তবুও ঠোঁটের কোণে হাসি বিলীন হতে দিলাম না। সেভাবেই বললাম, এখন না, বিয়ের পরে। এখন আমার শরম করে। শেষোক্ত কথাটা বলার সময় দুই হাতে মুখটা ঢেকে ফেললাম। কুঞ্জ ভাই অসহায় চাহনি নিক্ষেপ করে ভেতরে চলে গেলেন। ইস, ওর অসহায় ফেসটা কত অ্যাট্রাকটিভ ছিল। ওঠ, কিন্তু গা ঘেসবে না একদম। কথাটা বলে কুঞ্জ ভাই বাইকে উঠে বসলেন। আমি কি ওর কথা শোনার মানুষ নাকি? বাইকে উঠে পেছন থেকে একেবারে জাপটে ধরে বসলাম। কুঞ্জ ভাই তেতে উঠলেন। ভালো হচ্ছে না বাবু, ঠিক করে বস, অ্যাক্সিডেন্ট হবে। বলে হোক। আরে কথা শুনছিস না কেন? শুনবো না, আপনার কথা শুনতে আমার ভালো লাগে না। কুঞ্জ ভাই চাপা শ্বাস ছেড়ে বললেন। নাম। আমি ভ্রুকুচকে বললাম, কেন? এই কথাও শুনবি না? কারণ বলুন। শুনতে ইচ্ছে হলে শুনবো, নয়তো না। সব তোর ইচ্ছে মতো হতে হবে? অবশ্যই হ্যাঁ। দেখ, তুই এভাবে ধরলে আমার রাস্তায় মনোযোগ থাকবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাট আই ওয়ান্ট লিভ উইথ ইউ। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। এত নরম স্বরে ওর কৈফিয়ত দেয়াটা কিভাবে যেন বুকের মাঝে তোলপাড় করে দিচ্ছে। আর কি বললেন? উনি বাঁচতে চান আমার সাথে? কুঞ্জ ভাই আবারও বললেন। নাম। আমি নেমে গেলাম। কুঞ্জ ভাই নিজেও নামলেন। মুচকি হেসে বললেন, চল হেঁটে যাব। এতে যেন আরো খুশি হয়ে গেলাম আমি। বাইকে গেলে 5 মিনিট লাগতো, যেখানে হেঁটে গেলে আমি কুঞ্জ ভাইকে আরো বেশিক্ষণ কাছে পাবো। সকালে কুঞ্জ ভাইকে ফোর্স করলাম আজকে কলেজে যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য। বাসা থেকে হেঁটে যেতে 25 মিনিট লাগে। প্রতিদিন রাহির সাথে যাই, আজও যেতাম, কিন্তু কুঞ্জ ভাইকে টিচ করতে করতে দেরি হয়ে গেল আমার। আর ওইদিকে রাহি শাকচুনি আমাকে রেখেই বড় মামার সাথে চলে গেছে। ভেবেছে আমি আজ যাব না। কি খারাপ মেয়ে, একদম ভাইয়ের মতো হয়েছে। অগত্যা কুঞ্জ ভাইকেই আসতে হলো আমার সাথে। রাস্তা দিয়ে হাঁটছি, একদম চুপচাপ, ঠিক সেই দিনের মতোই হাঁটছি। কুঞ্জ ভাই সামনে আর আমি কিছুটা পেছনে। এভাবে কুঞ্জ ভাই হাঁটার ধরন যে কি দারুণ! উফ, আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছুক্ষণ বাদে কুঞ্জ ভাই থেমে গেলেন। আমি লক্ষ্য করলাম উনি করছেনটা কি। একবার হাত ঘড়ি দিকে তাকালেন, আবার আমার দিকে তাকালেন। আমি বেশ খানিকটা ঘাবড়ে গেলাম। জিজ্ঞেস করলাম, থেমে গেলেন কেন? কুঞ্জ ভাই নিজের কোমরের দুপাশে হাত রেখে এইদিক ওইদিক তাকালেন। এরপর আমার চোখে চোখ রেখে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলেন, হোয়াটস রং উইথ ইউ? আমি বুঝতে পারছি না, শুধু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কুঞ্জ ভাই দাঁতে দাঁত চেপে বললেন, কাল থেকে কি করছিস এসব? হ্যাঁ, এসবের মানে কি? আমি অবুঝ ভঙ্গিতে শুধালাম, কোন সব? বুঝিস না? না, বুঝি না, আপনার বোঝাতে হবে। আমি পারবো না। কুঞ্জ ভাই আমতা আমতা করেই বললেন। আমি মনে মনে একচোট হেসে নিলাম। বুঝি তো, সবই বুঝি, শুধু আপনার এমন লাজুক ঢংটাই বুঝি না। পুরুষ মানুষ হবে নির্লজ্জ, কিন্তু আপনি? আমার ভবিষ্যৎটাই অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, পুরাই অন্ধকার। কুঞ্জ ভাই বললেন। দাঁড়িয়ে থাকিস না। আমি হাঁটা শুরু করলাম। কুঞ্জ ভাই আমার চেয়ে 3 হাত দূরত্ব বজায় রেখেছেন। আমি তার দিকে ঘেঁষতেই উনি দূরে সরে যান। কেন রে কুঞ্জ, আমার গায়ে কি গোবর মেখে এসেছি নাকি? হ্যাঁ। শেষমেশ আর পারলাম না, ধমকানোর স্বরে বললাম, কুঞ্জ ভাই। কুঞ্জ ভাই তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন। অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি কি? আরে আপনি দূরে দূরে থাকছেন কেন? আমি কি বাঘ না ভালুক? এভাবে থাকার মানেটা কি? হ্যাঁ, ও তুই বুঝবি না, তুই হচ্ছিস মহিলা মানুষ, বাঘ ভাল্লুকের চেয়েও ভয়ঙ্কর। কুঞ্জ ভাই, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। ওয়েট আ মিনিট, আমি ভয় পাচ্ছি কেন? ভয় তো তুই পাবি। কেন? আমি কেন আপনাকে ভয় পেতে যাব? কুঞ্জ ভাই বাঁকা হেসে বললেন, ভুলে গেছিস
ওই যে ভিডিও, ওইটা এখনো আমার কাছে আছে, ফুপিকে দেবো? আমি কিছুক্ষণ কুঞ্জ ভাইয়ের দিকে হা করে তাকিয়ে রইলাম। সেকেন্ড পাঁচেক এক দৃষ্টিতে এই আজব জন্তুটিকে দেখেই এদিক ওদিক তাকালাম। আমাদের থেকে কয়েক ফুট দূরেই একজন স্বাস্থ্যবতী মহিলা। আমি কুঞ্জ ভাইয়ের পাশ কাটিয়ে ওই মহিলার কাছে গিয়ে তার রাস্তা আটকালাম। এই মেয়ে, কি হয়েছে? সরো সামনে থেকে। ভদ্র মহিলার কথায় আমি দাঁত কেলিয়ে হাসলাম। উনি আবারও বললেন, এ কি, সরছো না কেন? আমি এবার মুখ খুললাম। আন্টি, আমারে নিয়ে যান, আজ থেকে আপনিই আমার আম্মা, আমি আপনার মাইয়া, নিয়ে যান আমারে। সকাল বিকাল আপনার কাছে আপনার শ্বশুর বাড়ির নামে বদনাম করব, আমারে শুধু থাকতে আর খাইতে দিয়েন। আমারে নিয়ে যান আম্মা, নিয়ে যান আমারে। আমার পুরান আম্মা আমারে ভালোবাসে না, একটা হিটলারের ভালোবাসে। আমার বাড়িতে না আমার কথা না, ওই হিটলারের কথা চলে। ও আম্মা, নিয়ে যান না, নিয়ে যান আমারে আম্মা। সেসব তো দুটো লাইন গানের সুরেই বললাম। ততক্ষণে কুঞ্জ ভাই আমার কাছে এসে দাঁড়িয়েছেন। ভদ্রমহিলা হা করে আমার দিকে গিলছিলেন কথাগুলো। আমার পাশে আরেকজনকে এসে দাঁড়াতে দেখে উনি তার দিকে তাকালেন। ভদ্রমহিলার চাহনি দেখে কুঞ্জ ভাই বললেন, সরি আন্টি, এর মাথায় একটু সমস্যা, আসলে এটা পাবনা থেকে পালিয়ে এসেছে। ভদ্রমহিলা এবার একটু করুণ চোখে আমার দিকে তাকালেন, তারপর কুঞ্জ ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, এই দুনিয়াতে মানুষ কত রকমেরই হয়। এই যে এত সুন্দর একটা মাইয়া, সে নাকি আবার পাগল। মাইয়াটারে দেখা মায়া লাগতেছে। তা বাবা, মাইয়াটা কি জন্ম থেকেই এমন নাকি? আমি চেতে উঠলাম। এই মহিলা, আমাকে পাগল বলেন কেন? আপনি পাগল, আপনার জামাই পাগল, আপনার 14 গোষ্ঠী। আর কিছু বলার আগেই কুঞ্জ ভাই আমার মুখটা চেপে ধরলেন। আমি শুধু করে গেলাম। কুঞ্জ ভাই অসহায় চোখে তাকিয়ে বললেন, এটা জন্ম পাগল, বয়সের সাথে সাথে পাগলামও বাড়ছে। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে আফসোস করে বললেন, আল্লাহ তোমার ভালা করুক। অকালে মাইয়াটা পাগল হয়েছে। আহারে আহারে। উনি চলে গেলেন নিজ মোড়ে বিলাপ পারতে পারতে। এদিকে আমি কুঞ্জ ভাইয়ের দিকে কড়া চোখে তাকিয়ে আছি। আমি পারি না ওকে খেয়ে ফেলতে, এমন একটা ভাব আমার। এখন বল তো কাহিনী কি? চিত্রার প্রশ্নে নহসী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, কি আবার হবে? হারামিটাকে কোন পোলাই যেন প্রপোজ করছে, আর সে আমাদের না জানায়া ধেই ধেই করে নাইটা সেলিব্রেশন করতেছে। চিত্রা অবাক হলেও তা হজম করে নিয়ে জানতে চাইল, ওই ফাটা কপাল কে রে? রাহি ননস্টপ মিটিমিটি হেসেই যাচ্ছে। সেটা দেখতে পেয়ে নহসী রাহিকে বাহুতে মেরে জিজ্ঞেস করলো, ওই তুই দাঁত কালাস কে? মজা পাচ্ছি তাই। হয়েছেটা কি, কেউ বলবি আমাকে? রাহি কথা বলল না, চুপচাপ কাহিনী দেখে মনোযোগী হলো। নহসী এবার মুখ খুলল। মেন কালপিটকে ধর। কথা শুনে আমিও রাহির মতোই খিলখিল করে হেসে দিলাম। নহসী ও চিত্রা বলার জন্য তাগিদ দিতেই আমি বললাম, তোরাও সেলিব্রেট কর, খুব জলদি দুলাভাই পাবি। নহসী কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল, তারপর কপট রাগ দেখিয়ে বলল, তাহলে কাল সন্ধ্যায় ওরম অবুঝ ভান করতেছিলি কেন? শয়তানে কামড়াই? আমি দাঁত কেলিয়ে বললাম, হ। চিত্রা তার নিজ সত্তায় প্রবেশ করে ফেলেছে। কথা বলার ভাষা হারিয়ে হা করে রইল। আমি যেন কারো প্রপোজাল একসেপ্ট করে গিনিস বুকে নিজের নাম লিখিয়ে নিয়েছি, এমন আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। আচ্ছা, আমি কি প্রেম করতে পারি না? এদের এরূপ ধারণা এলো কোত্থেকে? সবগুলো আশ্চর্য। নহসী রাহিকে জিজ্ঞেস করলো, ওই রাই, তুই কি চিনস নাকি ওই চিকনারে? প্যারা নাই, চিলমুটে আছিস কেমনে? প্যারা নেবার টাইম আছে মাম্মা। ওই চিকনা যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, আজকের মধ্যেই এক্কেবারে খাল্লাস। আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, তোরা ওকে চিকনা বলছিস কেন? আজব, সে মোটেও চিকন না। রাহি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন, তোর মায়া লাগছে? মায়া বাড়াস না কিন্তু। হান্ডু পোলারে শুদ্ধ ভাষায় চিকনা বলা যায়, এগুলাও এখন শিখন লাগবো তোরে? ওই রাই, তুই কন্টিনিউ কর। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রাহিকে আমরা রাই বলে ডাকি, আর চিত্রাকে চিতি। নহসীর নাম নওশিন, আমরা ছোট্ট করে নহসী ডাকি। আর আমাকে সবাই নবু ডাকে। সবাই মানে সবাই, ফেমাস শেমাস তো নাম তো, তাই। রাহি নহসীর সাড়া পেয়ে আবারও বলা শুরু করলো, আরে আমার রকিং ভাইয়া আছে না, একটা ছেলের নবুর ফিসে লেগেছে, তার উপর আবার নবুও পাত্তা দিয়েছে। ভাইয়া কি করবে ভেবছিস? সোজা হসপিটাল। এইবার বোধহয়
বেচারাটা 1 মাসের আগে ডিসচার্জ পাবে না। আমার না সত্যিই মায়া লাগছে এবারের বলির পাঠার উপর। আমি শব্দ করে হেসে উঠে ওদের দৃষ্টি আকর্ষণ করলাম। চিত্রা এবার যেন সম্বিত ফিরে পেল। সেও আমার হাসির কারণ বুঝতে না পেরে বাকি দুজনের মতো জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। কলেজের করিডোরের উপর ফেলে রাখা অবহেলিত হাইবেঞ্চ দুটিতে মুখোমুখি বসেছিলাম আমরা 4 বান্ধবী। আমার আর রাহির অপোজিটে চিত্রা আর নওশী। হাতের উপর ভর দিয়ে আলগোছে হাইবেঞ্চ থেকে নেমে পড়লাম। হাত দুটো ঝাড়তে ঝাড়তে রাহির উদ্দেশ্যে ছুড়ে মারলাম, ওই চিকটা কিন্তু তোরই ভাই রাই। আমার মুখ নিঃসৃত এই বাক্যটা যেন সাধারণ কোনো বাক্য ছিল না, অ্যাটম বোম ছিল। মুহূর্তেই কলেজ ক্যাম্পাসের 308 নং ক্লাসরুমের সামনে ছোটখাটো একটা বিস্ফোরণ হয়ে গেল। সবগুলো কেমন চুপ মেরে গেল, কারো মুখে কোনো রা নেই, সবগুলোর মুখ হা হয়ে গেছে। আমি বাঁকা হেসে বললাম, ক্লাস শুরু হয়ে যাবে, চল। ওরা নড়লো কি নড়লো না আমার জানা নেই। আপন মনে গুনগুন করতে করতে ক্লাসে প্রবেশ করলাম। আমি হয়তো ওদের নিজেকে সামলাতে সময় লাগবে। আমি সোজা গিয়ে লাস্ট বেঞ্চে বসে পড়লাম। সেকেন্ড বিশেক যেতেই চিত্রা, রাহি, নওশী দৌড়ে চলে এলো। ওদের দৌড়ানোতেই ইতিমধ্যে ক্লাসের সকলের মধ্যে মনে হয়ে উঠেছে, তবে সেটা সেকেন্ড 5 জন্যই। তারপরই সবাই নিজ নিজ আড্ডায়, খাওয়ায়, পড়ায় ব্যস্ত হয়ে উঠলো। চিত্রা এসে আমার পাশে বসলো। নওশী আর রাহি আমার সামনে বেঞ্চটাতে আমারই দিকে ঘুরে বসলো। রাহি তড়িৎ গতিতে প্রশ্ন করলো, কেমনে কি ভাই? ভাইয়া মানে কাহিনীটা কি হয়েছে? কেমনে কি জাতি জানতে আগ্রহী। চিত্রা তো পারে না কেঁদে দিতে, এমন ভাবে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিস না দোস্ত। আমি এখনো চুলের জট খুলতে না পারলে কাঁচি দিয়ে কেটে দিই। বা বলে দে না জান্টুস। আমি মুচকি হেসে বিগত 2 দিনের সব ঘটনা বলে গেলাম। কেবলমাত্র কাল রাতে সেই ঘটনাটা স্কিপ করলাম। ওটায় আমার মান ইজ্জত মিশে আছে যে, তাই। সব শুনে চিত্রা আবারও যেন হতভম্ব হয়ে চুপ মেরে গেল। নওশী বলল, বাহ চমৎকার, তলে তলে এত কিছু। আর এই হারামিটা সব চাইপা গেছে। ও মরে গেলেও তো 40 আর দাওয়াত দিব না। পরে কইব দোস্ত ভুলে গেছি। না, এটা হতে দেওয়া যায় না। আমার দিকেও কেউ তাকাই। আমার নাকের নিচ দিয়ে এই কাহিনী হলো। আমারই ভাই, আমারই বোন, বেস্ট ফ্রেন্ড, আর আমি জানতেই পারলাম না। ইচ্ছে হচ্ছে এই নবুর চিউল ছিঁড়তে, কিন্তু টেকো ভাবি পছন্দ না বলে বেঁচে গেল। আরো কিছুক্ষণ এ নিয়ে আফসোস বয়ে গেল। আমাদের ফ্রেন্ড সার্কেলের 4 জনই আলাদা আলাদা কোয়ালিটি সম্পন্ন, একজন অপরজন থেকে পুরাই ভিন্ন, তবুও কোথাও একটা এক সুতোয় বাঁধা সবাই। সবচেয়ে ভদ্র আর ইনোসেন্ট মেয়ে রাহি, ক্লাসের টপার। সে ভীষণ ইমোশনাল, অল্পতেই কেঁদে ভাষায়, অভিমান জমায়, তবে রাগটা ভীষণ কম। প্রচুর হাসে সে যেন হাসতেই ভালোবাসে। নওশী তো গুন্ডি বললেও ভুল হবে একে, মোটেও না, মারামারি করে প্রচুর। সেবার রাস্তায় দাঁড়িয়ে টিচ করতে থাকা একটা ছেলেকে নওশী বেধড়ক মেরেছে। নওশী নাকি এইসব ছেলেদের দেখলেই মারার জন্য হাত চুলকায়। চেহারায় মিষ্টতায় কেউ বুঝবেই না এই মেয়েটা এমন, তবে ভীষণ মিশুক। আর চিত্রা হচ্ছে অতিরিক্ত অবুঝ, যেটাকে বলে তার আরেক নাম খুব সম্ভবত চিত্রা। প্রতিটা ক্লাসে এমন একজন স্টুডেন্ট থাকে, যখন স্যার জিজ্ঞেস করে এটা বুঝতে পেরেছো, তখন সেই স্টুডেন্টটা বলে না স্যার। আর এক কথার জন্য আবার পুরো ক্লাসকে ওই লেকচারটা শুনতে হয়। চিত্রা হচ্ছে সেই একজন। ধৈর্য কম মেয়েটার। সেদিন তো কোচিং এর স্যারের আসতে 5 মিনিট লেট হয়েছিল বিদায় ও সেখানেই ঘুমিয়ে গিয়েছিল। আর ওর একটা রোগ আছে, হালকা বিস্ময়ে হা হয়ে যায়, কথা বলতে পারে না, শুধু অন্যের কথা গিলে খায়। তখন হুট করে ক্লাসে সবাই দাঁড়িয়ে গেল। কি জন্য দাঁড়িয়েছে দেখার প্রয়োজন মনে করলাম না। আমরা 4 জনই তড়িঘড়ি করে দাঁড়িয়ে গেলাম। ভালো করে খেয়াল করতেই বুঝলাম ব্রেক আওয়ার শেষ হয়েছে, স্যার এসেছেন। কিন্তু এখন তো বায়োলজি সেকেন্ড পেপার ক্লাস। আমি চিত্রাকে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম, কি রে চিতি, কোন সাবজেক্ট এখন? চিত্রাও আমার মতো ফিসফিসিয়ে বলল, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। দেখছিস না পিকে স্যার এসেছেন। তড়িঘড়ি করে ব্যাগ থেকে রুটিনটা চেক করলাম। আমি ভুলে বুধবারের বদলে মঙ্গলবারের রুটিন দেখে এসেছি। এইবার হোমওয়ার্ক তো আনিনি। পানিশমেন্ট ইজ ওয়েটিং ফর ইউ নবু। হয়তো চিত্রা আমার ব্যাপারটা বুঝতে পারলো। সে রাহি আর নওশীর সাথে কথা বললো, তারপর আমাকে চোখ মেরে বাকিটা বোঝালো। ক্লাসে সবাই বসে পড়েছে, কেবল আমরা 4 জন দাঁড়িয়ে আছি। স্যার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন? স্যার কিছু কথা বলে, স্যার কিছু কথা আছে। ঠিক আছে, সামনে এসো।
আমরা চারজন বের হয়েই সামনে এলাম। স্যার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, চারজন একসাথে? একজন একজন করে বললেই হবে। রাহি তখন ওর ইনোসেন্ট ফেজে স্যারকে বলল, স্যার আমাদের একই সমস্যা, তাই একসাথে এসেছি। স্যার বিশ্বাস করলেন। এরপর জিজ্ঞেস করলেন, কি সমস্যা জলদি বলো, আমি হোমওয়ার্ক দেখব। এরপর সবার উদ্দেশ্যে আবারও বললেন। তোমরা হোমওয়ার্ক বের করে সামনে রাখো, আমি আসছি। রাহি দরজার বিপরীত দিকের জানালার দিকে হাত তুলে বলল, স্যার ওই যে দেখুন, ওই যে জানালার ওপাশেই। স্যার সেই দিকে তাকাতেই চিত্রা দরজা দিয়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। স্যার এবার আমাদের দিকে তাকিয়ে বললেন, ওখানে কি? স্যার দেখুন, ওইখানেই একটা বিড়াল। স্যার আবার তাকাতেই নৌশি ক্লাস থেকে বেরিয়ে গেল। ক্লাসের প্রায় সবাই মিটিমিটি হেসে যাচ্ছে, কেউ এ ব্যাপারে কিছু বলছে না। আসলে বলার সাহসই নেই, বললেই নৌশির হাত চলবে। এ ব্যাপারে সবাই অবগত। স্যার সবার উদ্দেশ্যে বলল, সাইলেন্ট, সাইলেন্ট। কোথায়? ওখানে তো কোনো বিড়াল নেই। যাহ বাবা, চলে গেছে। স্যার আসলে ওটা বড্ড অদ্ভুত ছিল, বুঝছেন। গায়ে একটা সাদা শার্ট ছিল, কালো প্যান্ট ছিল। প্যান্টটা পেটের অনেক উপর উঠিয়ে ইন করা পরা, মাথায় কালো চুল ছিল, ঠিক মাথার মাঝখানে টাক ছিল। আপনিই বলুন, বড্ড অদ্ভুত বিড়াল না? অদ্ভুত তো বটেই, ভীষণ অদ্ভুত। আবার দেখলে বলো। রাহি এবার উকি দিয়ে বলল, স্যারের কথায় আমার এখন পেট ফেটে হাসি পাচ্ছে একদম। রাহির দেয়া বর্ণনাটা তো আপনারই ছিল স্যার। স্যার আপনি তো বুঝলেন না। রাহি আবার তখন বলল, আচ্ছা স্যার, বলবো। স্যার শুনুন, আমাদের একটু ওয়াশরুমে যাওয়া প্রয়োজন স্যার। দুজন যাবে? যে কোনো একজন যাও। আমি মুখ খুললাম, স্যার ইটস ইমার্জেন্সি বলে কয়ে তো আসা না। মানে এখন একসাথে হলে কি করব? স্যার যাই। ওকে ওকে, যাও। স্যার কথাটা বলেই আবার ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, তোমরা না চারজন ছিলে, বাকি দুটো গেল কই? আমি দাঁত কেলিয়ে বললাম, স্যার ওরা তো পেছনে গিয়ে বসেছে। একসাথে এতজন থাকার কোনো মানে হয়? স্যার যাই তবে আমরা। যাও যাও। আমি আর রাহি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। স্যারের চোখের আড়াল হতেও অট্ট হাসিতে মেতে উঠলাম দুজন। স্যারের নাম হচ্ছে পীযূষকান্তি মল্লিক। আমরা সংক্ষেপে স্যারের অগোচরে ওকে পিকে স্যার নামেই সম্বোধন করে থাকি। অবশ্য নামটা ওর সাথে যায়, একেবারে সেই রকমেরই স্যার। এরপর চারজন মিলে পুরো ক্যাম্পাস ঘুরতে লাগলাম। কি শান্তি। কলেজ থেকে ফিরে বাসায় আসতেই চমকে গেলাম। চমকের দরুন আমি স্তব্ধ বিমূঢ় হয়ে তাকিয়ে রইলাম। বসার ঘরের সোফায় খালামণি বসে আছে। এটার মানে কি? খালামণি কখন এলো? আমাকে আসতে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো নমনী? আমি আবেগে আপ্লুত হয়ে খালামণিকে জড়িয়ে ধরে বলি, ভীষণ ভীষণ ভালো। তুমি? আমিও ভালো। কখন এসেছো? আর নীতি ও কোথায়? ওকে নিয়ে আসোনি? এনেছি, তোমার রুমেই আছে, গিয়ে দেখো। আমি দ্রুত পা চালিয়ে ভেতরে প্রবেশ করলাম। নীতি আমাকে দেখে মুচকি হেসে এগিয়ে এলো। আমি কাঁধের ব্যাগটা ফেলে রেখে ওকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে নীতিকে জিজ্ঞেস করলাম, এটা সারপ্রাইজ? আমি সত্যি ভীষণ সারপ্রাইজড হয়েছি। সত্যি। এটা ছোট সারপ্রাইজ বুবু, বড়টা বাকি আছে। আমি নীতিকে ছেড়ে সামনে এসে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, আর কি? পরে বলবো, তুমি ফ্রেশ হয়ে এসো তো। ফ্রেশ হয়ে মিনিট 10 পর নীতিকে আবারও জিজ্ঞেস করলাম, এবার বলতো। নীতি শুধু হেসে গেল। আমি আর শোনার জন্য তাগিদ দিলাম না। বিছানার উপর বসে আড্ডা দিতে লাগলাম। নীতি আমার একমাত্র খালার একমাত্র মেয়ে, ক্লাস 9-এ পড়ে। বেস্ট ফ্রেন্ডও বলা চলে। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও কিছু মানুষ ভীষণ আপন হয়ে যায় না? নীতি হচ্ছে তেমনটাই। আড্ডা দিতে দিতে নীতিকে কুঞ্জ ভাইয়ার ব্যাপারটাও বলে দিলাম। নীতি খুব একটা অবাক হয়নি। পুরোটা বলার পর ও বলেছে। ওর এই একটা কথা আমার মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট ছিল। আচ্ছা, এটা কি কোনো শকিং নিউজ ছিল না? নীতির কাছে জানলাম কুঞ্জ ভাই বাসায় আছেন, তার রুমেই। নীতির সাথে কথা শেষে সেই দিকে যাওয়ার জন্য উদ্যত হতেই ও বলল, এখনই ভাইয়াকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারো না? বিয়ের পর তো মনে হয় রুম থেকেই বেরোবা না। আমি ওকে একটা ধমক দিতে গিয়েও দিলাম না। মেয়েটা সবে এসেছে, কিছু বলাও যাবে না। 2 দিন থাকুক, এরপরে শাস্তি দেব। আপাতত মনে রাখলাম এটা। এখনকার মতো ওকে একটা কড়া চাহনি দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। দরজা নক করতে ভেতর থেকে কুঞ্জু ভাই বললেন, নীতি এসো।
দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। এত সুন্দর করে তো আমাকে ডাকেন না, সমস্যা কি?